আসসালামু আলাইকুম সবাইকে। সবাই তোমরা কেমন আছো? আগে আমাকে আমার কথা শোনা যাইতেছে কিনা এটা একটু বলবা। তো আমরা তারপরে ক্লাস শুরু করবো। আমরা অ্যাজ ইউজুয়াল যে জায়গায় ক্লাস নেই, আমি যে জায়গায় ক্লাস নেই, তো ওই জায়গায় ওরা রিসেন্টলি একটা পেইড ভার্সন চালু করছে, তো এই জন্য আমি লাইভ স্ট্রিমটা করতে পারতেছিলাম। তো আমি অন্য একটা ওয়েতে এখন মাত্র যেই লাইভ স্ট্রিমটা সেটা স্টার্ট করছি। ওকে, তো সবার আগে ঈদ মোবারক সবাইকে। সবাই কথা শুনতে পারতেছো কিনা এটা একটু জানাও। তারপর বাকি যে কাজগুলো সেটা আমরা শুরু করবো। আমরা যেই স্ট্রিম ইয়ার্ডে আমরা নর্মালি লাইভ করি, তো সেটা আজকে তোমার ভয়েস একটু সমস্যা হতে পারে। আমি পরের দিন থেকে যেটা আনবো সেটা আমাদের ঠিকঠাক ভয়েস গুলো দেওয়ার ট্রাই করি। আজকে আমি এক্সটার্নাল একটা মাইক্রোফোন ইউজ করতেছি, এই জন্য ভয়েস হয়তো বা একটু ঝাপসা 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 আসতে পারে। পরের দিন থেকে যে ভয়েসটা থাকবে সেই ভয়েসটা আমি মোটামুটি ঠিক করবো, সেটা ঠিক করা। তো এই অবস্থা। ঈদ মোবারক সবাইকে। আর তারপর আমরা আজকের যে ক্লাসটা, আজকের ক্লাসটা মোটামুটি ছোট করেই করব। আর যদি বুঝি যে আমাদের লাইভ হয়তো বা এখান থেকে নিতে অসুবিধা হচ্ছে বা নেটের সমস্যা হচ্ছে, তখন আমরা সেই কেসে তোমাদের বেশ কিছু রেকর্ডেড ক্লাসও দিব। ওইটা আরো ভালো থাকবে কোয়ালিটি। রেকর্ডেড যে ক্লাসগুলো থাকবে, অবশ্যই রেকর্ডেড ক্লাস একটা সমস্যা নাই যে তোমরা বলতে পারো যে ভাই কোয়েশ্চেন আস্ক করবো কিভাবে। কোয়েশ্চেন আস্ক করবা, কোনো সমস্যা নাই। অলরেডি তোমার কি বলছিলাম যে টিচার যে পোস্টটা আছে রুটিনের, এখানে আমাকে মেনশন করে তুমি বলবা যে ভাই আমার এই সমস্যাটা হয়েছে। ওই হিসেবে আমরা প্রবলেমগুলো স্টার্ট করবো। ওকে, আমরা এখন বেশি কথা বাড়াবো না, ডিরেক্টলি ডিরেক্টলি তোমার আমাদের যে আজকের ক্লাসটা সেই আজকের ক্লাসটা শুরু করবো। ওকে, সো নেটওয়ার্ক কোনো ইস্যু হইলে সেক্ষেত্রে আমরা বাদ বাকি যেগুলো থাকে সেটা দেখার ট্রাই করবো। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা ফার্স্টে স্টার্ট করি আমাদের আজকের ক্লাসটা। আজকের ক্লাসটা মোটামুটি কুইকলি করবো, যেই জায়গায় যতটুকু বোঝানো দরকার সেটা আর যেগুলো তোমাদের মনে রাখার সেটা তো অলরেডি তুমি জানো কিভাবে সলভ করতে হবে। ওকে, আচ্ছা। তো স্টার্ট করি আমাদের আজকের ক্লাসটা, যেটা নিউটনিয়ান বলবিদ্যা। তো যদি কোনো জায়গায় এরকম মনে হয় যে দেখা যাচ্ছে না এমসিকিউ, সেটা আমাকে জানাবে। ওকে, তো ফার্স্টে যেটা আমরা দেখতেছি সেটা বলের প্রকারভেদ। ওকে, তো বলের প্রকারভেদ তুমি দেখো, আমরা মেইনলি কি বলি, আমাদের কাছে মৌলিক বল থাকে 4 প্রকার: মহাকর্ষ, তড়িৎচুম্বকীয়, সবল এবং দুর্বল নিউক্লিয় বল। ওকে, তো এইখানে আমি তোমাদের পুরো একটা জায়গায় একটা চার্ট দিয়ে দিয়েছি, এই চার্টটা থেকে পড়বা। অলমোস্ট এই যে পুরো চার্টটা আছে পুরোটাই তোমার যত সকল এমসিকিউ সম্ভব, মহাকর্ষ, তড়িৎচুম্বকীয়, দুর্বল নিউক্লিয় প্রত্যেকটা, তো প্রত্যেকটা এখানে আমরা অলরেডি দিয়ে রাখছি। ওকে, তো এটা দিয়ে রাখছি, এটা একবার দেখবা তাহলে সুপার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা দেখো, এখন ফার্স্টেই আসে যে মৌলিক বলকে কয় ভাগে আমরা ভাগ করছি। মৌলিক বলকে আমরা ভাগ করছি 4 ভাগে, যেটা অলরেডি আমরা বলছি। এরপরে বলা হয়েছে বস্তুর আণবিক গঠন ও রাসায়নিক বিক্রিয়ার জন্য দায়ী কোন বল। দেখো, যদি কখনো নিউক্লিয় গঠন বা নিউক্লিয় ভাঙনের কথা বলা হয়, দুইটা কথা দেখা যাচ্ছে। যদি নিউক্লিয় গঠন হয়ে গেল, এই যে নিউক্লিয়াস ভাঙন বললে সেটা দুর্বল নিউক্লিয় বল। নিউক্লিয়ার গঠন যদি বলা হয়, আমি সরতেছি যদি দেখো দেখা যদি না যায় ইন কেস। সো নিউক্লিয়ার ভাঙনের কথা যদি বলা হয়, যে নিউক্লিয়ার ভাঙন আমাদের কোনটা, নিউক্লিয়ার ভাঙন দুর্বল নিউক্লিয়, নিউক্লিয়ার গঠন সবল নিউক্লিয়। ওকে, এই দুইটা রাখো। এবং আণবিক গঠন যদি কখনো বলে তোমাকে, আণবিক গঠনটা আমাদের তড়িৎ চুম্বকীয়কে ইন্ডিকেট করে। ওকে, আচ্ছা। তো বস্তুর আণবিক গঠন এবং রাসায়নিক বিক্রিয়ার জন্য দায়ী কোন বল। তো আণবিক গঠন বলছে সেটা কোনটা, সেটা আমাদের তাড়িৎচুম্বক বল। আচ্ছা, আমি একটু নিচেই দেখি এখানে এমসি গুলো দেখা যাচ্ছে কিনা। কিছু পার্ট দেখা যাচ্ছে না, যেখানে আমার ভিডিওটা আছে। ওকে, সো ওই পার্টটুকু বাদ রাখছি। ওই পার্টটুকু যতটুকু থাকে আমি অলরেডি তোমাকে বলে দিব। আচ্ছা, আর এরপর থেকে রেকর্ডিং দিলে আমি ওই পিছে দেখছি একটা সবুজ পর্দা আছে, ওই সবুজ পর্দায় আমি পুরোটা এডিট করে সরাই দেই আর কি। তখন দেখা যায় যে পুরোটাই কালো দেখায়। তো ওরকম করে দিব। ঈদ মোবারক সবাইকে। আচ্ছা, বিটা ক্ষয়ের জন্য কোন বলটা তাই? বিটা ক্ষয়ের জন্য দুর্বল নিউক্লিয় বল। বিটা ক্ষয় বা তেজস্ক্রিয় যেটা থাকে সেটা এখানে বলা হয়। পরে দেখো, তেজস্ক্রিয় ক্ষয়ের বেলায় বল, কোন বলটা ক্রিয়াশীল বলছি? দুর্বল নিউক্লিয় বল। নিচের বলগুলোর মধ্যে কোনটি সবচেয়ে শক্তিশালী? দেখো, সবল নিউক্লিয় বল কিন্তু সবচেয়ে শক্তিশালী। আর সবচেয়ে দুর্বল কোনটা? সবচেয়ে দুর্বল মহাকর্ষ বল। এখানে এই কোয়েশ্চেনটা, যে সবচেয়ে দুর্বল বল কোনটা? মহাকর্ষ বল। ওকে, আমরা কিন্তু এখানে কুইকলি যাবো, আমরা ম্যাথে সময় দিব বেশি। কোন কণার বিনিময়ে সবল নিউক্লিয় বল কাজ করে? দেখো, সবল নিউক্লিয় অলরেডি বলছি মেজন। মেজনে মানে কি? মেন, মানে পুরুষ, তারা অনেক শক্তিশালী থাকে। তাহলে সবল নিউক্লিয় বল কার বিনিময়ে কাজ করে? মেজনের বিনিময়ে। ওজন দুর্বল। গ্র্যাভিটন কি? গ্র্যাভিটন আমাদের যে মহাকর্ষ বল।
ফোটন হচ্ছে তড়িৎচুম্বকীয় বল। আচ্ছা, মহাকর্ষ বল কোন কণার বিনিময়ে কার্যকর হয় এইমাত্র আমরা দেখছি, সেটা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে গ্র্যাভিটন। ওকে, আচ্ছা, সবল নিউক্লিয় বলের জন্য দায়ী হচ্ছে কোন বল? স্যার এটাই আমরা দেখি, সবল নিউক্লিয় বলের জন্য দায়ী হচ্ছে কোন কণা? তো আমরা অলরেডি কি বলছি, মেজন ছিল সেটা, তাই না? তো মেজন। আচ্ছা, তো শেষ। আমরা কিন্তু এখানে ফার্স্ট পার্ট খুব কুইকলি গেছি, এখানে বেশি একটা সময় আমরা ইউজ করি না, জাস্ট এটা রিকল, একটা রিকল। ওকে, এটা কিন্তু অলরেডি আমরা চ্যাপ্টার 8-এ পড়বো, আবার যখন তোমার হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান পড়বো চ্যাপ্টার 9-এ পড়বো, সব জায়গায় হচ্ছে এগুলো থাকে। তো এগুলো হচ্ছে খুব কুইকলি রিকলের মতো আর কি। এখন আমরা শুরু করবো হচ্ছে নিউটনের 3টা সূত্রের যে ম্যাথ, নিউটনের প্রথম সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র, নিউটনের তৃতীয় সূত্র, এভাবে হচ্ছে আচ্ছা আস্তে আস্তে হচ্ছে আমরা আসবো। প্রথমটাই দেখো, নিউটনের প্রথম সূত্র। প্রথম সূত্রটা কি বলে মনে আছে, যে যতক্ষণ পর্যন্ত তুমি বল দিবা না ততক্ষণ পর্যন্ত সে সমবেগে থাকলে সমবেগই থাকবে, যদি সে হচ্ছে স্থির থাকে সে হচ্ছে স্থিরই থাকবে। তো আমরা যদি বলি কোন বস্তুর উপর লব্ধি বল শূন্য হলে সেটা কি হবে, সমবেগেই চলবে, সমত্বরণ তো হবে না, কারণ কি বলই নাই, লব্ধি বল শূন্য। গতিশক্তির পরিবর্তন হয় না, মানে কি বেগ যেহেতু পরিবর্তন হচ্ছে না তাহলে গতিশক্তিও পরিবর্তন হবে না। ওকে, তাহলে ফাইনাল যে আনসারটা সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে 1 এবং হচ্ছে 3। আজকের ভয়েসটা হয়তো একটু হচ্ছে ভাষা ভাষা আসতে পারে, আমি একটা এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করতেছি এই জন্য। কিছুটা বোঝা যায়। ওকে, তো আশা করি হচ্ছে কিছুটা বোঝা যায়, তো এটাই হচ্ছে সমস্যা হবে না। আচ্ছা, এবার আসা হচ্ছে পরেরটায়, যে আমাদের কাছে কি আসছে, 10 নিউটন বল 2 কেজি ভরের বস্তুর উপর ক্রিয়া করে এবং 45 সেকেন্ড পরে বলের ক্রিয়া বন্ধ হয়ে যায়। এখানে ঘর্ষণ বল উপেক্ষা করা হয়েছে, বলের ক্রিয়া বন্ধ হয়ে গেল। বলের ক্রিয়া যখন বন্ধ হয়ে যায় তখন বস্তু কি হয়, ডেফিনেটলি সেটা সমবেগে থাকলে সমবেগেই চলবে, মানে কি সুষম বেগে চলবে। বলের ক্রিয়া বন্ধ। এখানে সবগুলো সেম দেখো, 1500 কেজি ভরের একটা গাড়ি 400 নিউটন ঘর্ষণ বলযুক্ত সোজা রাস্তায় সমতরণে ফার্স্টে চলে। এরপর গাড়িটি যদি ত্বরণ না চলে তবে ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল বনাম সময় লেখচিত্র কি হবে? তাহলে সোজা হিসাবটা দেখো, যে ফার্স্টে হচ্ছে কি বল দিছো তুমি, তাই না? ফার্স্টে দেখো একটা টাইমে বল দিছো, তারপরে বল হচ্ছে বন্ধ হয়ে গেছে। দেখো তো এই জায়গায় কি বলছে, এই জায়গায় বলছে বল সমবল আছে, মানে সময়ের সাথে বলই আছে, মানে বল হচ্ছে বাড়ে বা কমে না, এটার কথা বলা হয়েছে। এরপরে তুমি দেখো কি বলছে, যে এখানে এটা হচ্ছে তো একদম কি বলে, যদি এক্স স্কোয়ার আকারে যাও, স্কোয়ার আকারে তুমি ইকুয়েশন, এখানে হচ্ছে কি আস্তে আস্তে বল কমছে। আমরা যদি বলি যে এখানে কি বলছে, যে 1500 কেজি ভরের একটা গাড়ি 400 নিউটন ঘর্ষণ বলযুক্ত সোজা রাস্তায় সমতরণে চলে। গাড়িটি যদি ত্বরণে না চলে তবে ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল বনাম সময়, ঠিক আছে? তাহলে দেখো ত্বরণে না চলে, দেখো ফার্স্ট হচ্ছে এখানে ছিল এটা, এখানে যখন ত্বরণে চলছে গাড়িটা তখন হচ্ছে এই যে এটা থাকবে, যে বল হচ্ছে আছে এখানে। ওকে, আর একটা সময় যাওয়ার পরে তার হচ্ছে কি কোনো বল কাজ করে নাই, তাহলে আমি কি বলি, ত্বরণে চলে নাই, কিন্তু এখানে বল কিন্তু আছে, তাই না? বল আছে বলতে কি বুঝাইছে দেখো তো, এখানে এই যে একটা কত নিউটন বল আছে, 400 নিউটন বল আছে। কেন এই 400 নিউটন বলটা আছে কন্টিনিউয়াসলি? কারণটা কি? কারণটা হচ্ছে যে 400 নিউটন, চিন্তা করো একটা বস্তু যদি এখানে থাকে, আচ্ছা এখানে একটা বস্তু যদি এখানে থাকে, তাহলে 400 নিউটন বল তোমার কেন দেয়া লাগতেছে, কারণ তার পেছনে হচ্ছে 400 নিউটন বলই আছে। এই অবস্থায় সে কি হয়েছে, এই অবস্থায় কিন্তু 400 - 400 জিরো, তার কোনো সমতরণ থাকে, মানে কোনো ত্বরণই থাকে না, তখন আমি বলি সমবেগ। কিন্তু তাকে কিন্তু বল দেয়া লাগতেছে, কেন বল দেয়া লাগতেছে, কারণ ঘর্ষণ আছে। তো প্রথম এই অবস্থাটায় দেখো, প্রথম এই অবস্থায় আস্তে আস্তে বাড়াইছে, সমতরণে চলছিল, তারপরে হচ্ছে সেম বল দেওয়ার কারণে সেটা হচ্ছে ত্বরণে চলতেছে। ওকে, এইটাই স্থিতি জড়তার উদাহরণ হচ্ছে কোনটা, ধূলিময় পোশাকে আঘাত করা, কারণ বাড়ি দিলে কি হয়, ওই যে ধূলিটা সেটা স্থির থাকে। এটাই নিউটনের দ্বিতীয় সূত্র, প্রথম সূত্র ওরকম কিছু নাই। নিউটনের দ্বিতীয় যে সূত্রটা আছে, সেই নিউটনের দ্বিতীয় সূত্রটা হচ্ছে যে 0.1 কেজি ভরের একটা স্থির বস্তুর উপর তুমি হচ্ছে 1 নিউটন বল 15 সেকেন্ড ক্রিয়া করছে। এখন হচ্ছে বস্তুটার ত্বরণ কত হবে, সোজা হিসাব কি জানি, যে এ ইজ ইকুয়াল টু কি, এ ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা জানি যে তুমি ফার্স্টে এম এর কথা যদি হিসাব করো, যে এরকম ভাবে আমরা ইউজ করি, যে ডেল ভি বাই হচ্ছে টি, তাই না? ডেল ভি বাই টি। তো এইটা যদি আমি করতে চাই ত্বরণের ক্ষেত্রে, আগে ফার্স্টে বলটা বের করি। ওকে, ফার্স্টে বল বের করি। আমরা কি জানি, আমরা জানি হচ্ছে যে আমাদের যে এফ সেটা হচ্ছে কত, এম ডেল ভি বাই হচ্ছে টি। ওকে, বা এম ডেল ভি বাই টি হচ্ছে কোনটা, তুমি যদি ওই হিসেবে আসো, দেখো আমার হচ্ছে কি, আমার এম হচ্ছে 0.1। আগে ফার্স্টে যেগুলো থাকে এগুলো হচ্ছে আইডেন্টিফাই করে নাও, এটা হচ্ছে এম দেয়া আছে, এটা হচ্ছে কি দেয়া আছে, এটা হচ্ছে বল দেয়া আছে এফ, এটা হচ্ছে কি দেয়া আছে, এটা হচ্ছে সময় দেয়া আছে। সোজা হিসাবটা তুমি আমাকে বলো, এতক্ষণ যে আমরা গেজাইছি না, এই গেজানোটাই আমরা কখন করি বলো তো? আমি এটা গেজাইছি যে এতক্ষণ, এটা করি কখন, এক্সাম হলে। কেন?
কারণ এক্সাম হলে হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় হচ্ছে যাওয়ার ট্রাই করি। ওকে, এই কোয়েশ্চেন গুলো আমরা এরকম করি। জাস্ট আমি এটা তোমাকে ডেমো দিলাম যে মেইন এক্সাম হলে আমরা কি করি, হিসাব করতে যাই। বাট কি হয়েছে এখানে, আমরা জানি ত্বরণ এ সমান সমান কি, এফ বাই এম। অলরেডি এফ দেয়া আছে 1, এম হচ্ছে 0.1, তাহলে আনসার কত আসবে? আনসার আসবে হচ্ছে 1/0.1 মানে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, আনসার এটাই। 10 নিউটন বল 2 কেজি ভরের স্থির বস্তুর উপর ক্রিয়া করে, 4 সেকেন্ড পরে বলের ক্রিয়া বন্ধ হয়ে যায়। এখানে ঘর্ষণ বল উপেক্ষা করা হয়েছে। প্রথম 4 সেকেন্ডের জন্য নিচে কোন লেখটি হচ্ছে সঠিক? দেখো, তোমাকে প্রথম বলছে কি এস আর টি, এখানে কোনো গ্রাফই নেই, এটাকে বাদ। ভি আর টি, এটা কি বোঝাইতেছে? সময়ের সাথে ভি যদি 5ই থাকে, সে এখনো 5ই আছে, মানে কি বেগের কোনো পরিবর্তন নেই। বাট দেখো এখানে তো বল কাজ করছে, তাহলে বেগের পরিবর্তন মাস্ট হবে, রাইট? এবার দেখো কোন কোন জায়গায় আছে। এখানে বেগের পরিবর্তন কি আকারে হয়েছে? একেবারে তোমার হচ্ছে এটা কি বলে দ্বিঘাত আকারে হয়েছে। বাট তুমি সূত্র যদি দেখো, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ওকে, আর যদি স্থির অবস্থায় থাকে তাহলে ভি ইজ ইকুয়াল টু এটি। তাহলে এটা কি কোনো দ্বিঘাত সমীকরণকে ইন্ডিকেট করে? অবশ্যই না। এটা ইন্ডিকেট করে মেইনলি হচ্ছে কাকে? ইন্ডিকেট করে হচ্ছে একটা একঘাত সমীকরণ। তাহলে এটা একঘাতের সমীকরণ না। আর এ বলছে, দেখো বলা হয়েছে কি যে 10 নিউটন বলের একটা বস্তু 2 কেজি স্থির বস্তুর উপর ক্রিয়া করে, তাহলে 10 নিউটনটাই কাজ করছে কন্টিনিউয়াস টাইম, মানে কত হয়? 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই ত্বরণটা কি সমত্বরণ ছিল? দেখো এখানে যদি 5 থাকে, এখানে যদি 5 থাকে, কিছুক্ষণ পরে 5ই আছে, মানে সমত্বরণ অবস্থায় আছে। তাহলে গ্রাফটা মেইনলি হবে এটা, যে আমার যে ত্বরণটা আছে সেই ত্বরণের হচ্ছে কোনো চেঞ্জ হবে। এটাই এখানে বোঝানো হয়েছে। ওকে, আচ্ছা। 60 কেজি ভরের একটা বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটে এর বেগ 10 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পাবে? তাহলে আমি কি জানি, এফ ইজ ইকুয়াল টু হচ্ছে এম ডেল ভি বাই হচ্ছে টি। তাহলে এম হচ্ছে কত? এম হচ্ছে আমরা জানি 60, ডেল ভি হচ্ছে কত? 10, মানে বেগ কতটুকু বৃদ্ধি পাইছে। আর টি হচ্ছে কত? টি হচ্ছে 60। তাহলে কত হয়? 10 নিউটন। আনসার হচ্ছে কত? 10 নিউটন। ওকে, বস্তু দড়ি দ্বারা যুক্ত অবস্থায় যেটা থাকে, এই যে এখন যে ম্যাথটা করাবো, এই ম্যাথটা একদিক থেকে ইম্পর্টেন্ট। কোন দিক থেকে বলি? সিকিউ তে আসে মাঝে মধ্যে। এটা হচ্ছে যখন এমসিকিউ কঠিন করে তখন হচ্ছে এটা দেয়, এছাড়া হচ্ছে এটা সিকিউ তে অনেক বেশি আসে। ফার্স্টে দেখো আমার কাছে কি আছে, যে এখানে বলা হয়েছে বস্তুর ত্বরণ, অর্থাৎ একটা দড়ি আছে মনে করো এখানে সামনে, একটা দড়ি হচ্ছে এখানে আছে। ওকে, তো এই দড়ির সাথে আমি সবাইকে মিলা হচ্ছে টানতেছি একসাথে। তোমাকে যদি এরকম দড়ি সহকারে কিছু বলে এবং মোট ত্বরণ জানতে চায়, তুমি যে কাজটা করবা, দেখো সবাইকে একটা প্যাকেটে নিয়ে ফেলবা। মনে করো এটা একটা প্যাকেট, এই যে প্যাকেটটা আছে এই প্যাকেটের মোট ভর কত? 25 যোগ 15 যোগ 5, তাই না? এই প্যাকেটের এই পরিমাণ ভরকে তুমি কত নিউটন বলে জানছো? 90 নিউটন। তাহলে এখানে মোট ভর কত? 25। এটা তুমি দেখো এখানে মোট ভর কত আসবে? ক্যালকুলেটর, মেইন বলছিলাম যে ক্যালকুলেটারে করবা সবসময়। 25 যোগ 15 যোগ 5, 45 কেজি 90 নিউটন। তাহলে আমি কি বলবো? এ সমান সমান এফ বাই এম। 90/45 কত হয়? হয় হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, এটা হবে কত? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে ফাইনাল আনসারটা। ওকে, অর্থাৎ একসাথে থাকলে সবাইকে একটা প্যাকেট করবা, দেন মোট বল দ্বারা মোট যে ভর আছে তাকে ভাগ দিয়ে দিবা। তাইলেই দেখবা হচ্ছে কি, তাইলেই দেখবা হচ্ছে তোমার যে এক্সাক্ট ত্বরণটা, সেই ত্বরণটা হচ্ছে পেয়ে যাবে। ওকে, আচ্ছা। এবার তোমাকে বলছে যে এফ এ এবং হচ্ছে এফ বি এর অনুপাত হচ্ছে কত হবে। আমি জাস্ট, তুমি একটা নর্মাল কথা বলো, এখানে প্রত্যেকটা যে ব্লক আছে, প্রত্যেকটা ব্লক, ওকে, এখানে যে প্রত্যেকটা ব্লক আছে, এই ব্লকটার ত্বরণ কত? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই ব্লকটার ত্বরণ কত? 2 হবে। এই ব্লকটার ত্বরণ কত? 2 হবে, মানে প্রত্যেকটা ব্লকই কিন্তু 2 এই আছে। ফাইন, আচ্ছা। এই ব্লকটা 25 কেজি ব্লকটা চিন্তা করো, এখানে যে পরিমাণ বলে টানতেছে, এই দড়ির মাঝখানে একটা বল আছে, টেনশন, তাই না? টি আছে, বা এটাকে আমরা বলছি এফ এ। এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি হচ্ছে এফ এ। এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি হচ্ছে এফ এ। একটু এটা হচ্ছে ইয়েটা কমাই নিই। এটাকে আমরা বলছি কি এফ এ, এখানে যে দড়িতে যে পরিমাণ বলটা থাকবে। এখন চিন্তা করো, এফ এ টানছে দেখেই 25 কেজি ভরের বস্তুটা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার প্রাপ্ত হয়েছে, তাই না? জাস্ট চিন্তা করো, এখানে আর কিচ্ছু নাই। ধরো আমি পুরো এই জায়গাটা ঢাইকা দিছি, আর কিচ্ছু নাই, অর্থাৎ 15-5 কেজি নাই। জাস্ট এরকম ভাবে চিন্তা করো, এটা 25 কেজি ভরের বস্তু, যাকে হচ্ছে তুমি একটা এফ এ বল দিছো, যার কারণে সে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার প্রাপ্ত হয়েছে। তাহলে এফ এ সমান সমান কত বলো তো? এফ এ সমান সমান হচ্ছে 25 গুণ 2, মানে কত? 50, রাইট? কোনো ডাউট নেই। এবার তুমি দেখো যে পরেরটার ক্ষেত্রে আমি আসি।
পরেরটার ক্ষেত্রে কি বলা হয়েছে যে এইখানে যেটা আছে 15 কেজি ভরের বস্তুটা, এইখানে যে এফ বিটা আছে এই এফ বিটা কি শুধুমাত্র 15 কে টানতেছে? 15 কে না, এই এফ বিটা 15 এবং 25 দুইটাকে একসাথে টানতেছে। তুমি এবার 25 আর 15-কে একটা প্যাকেটের মতো চিন্তা করতে পারো, যে 25 আর 15-কে প্যাকেট হিসেবে চিন্তা করছো, তাহলে এই প্যাকেটের মোট ভর কত? মোট ভর হচ্ছে 25 এবং 15, মানে কত? 40, তাই না? 40 কেজি ভরের বস্তু 2 মিটার/সেকেন্ড যাচ্ছে, তাহলে এফ বি সমান সমান কত? 40 গুণ 2, মানে হচ্ছে 80। তাহলে এবার তুমি দেখো 80 নিউটন থেকে, তাই না? তাহলে এফ এ বাই এফ বি যদি করো, এটা কত হয়? 50/80, মানে 5:8। 5:8। এই ম্যাথটা সহজভাবে করার ওয়ে কি? সহজভাবে করার ওয়ে হচ্ছে যে আমরা সময় প্যাকেটের কথা চিন্তা করি না, এফ এর জন্য প্যাকেট হবে কত? এফ এর জন্য প্যাকেট হবে 25, আর এফ বি যখন বলা হয় তখন তার পেছনে সবকিছু প্যাকেটে নিবা। 15 আর 25 কত হয়? 15 আর 25 40। তাহলে দেখো তো 5:80 হয় কিন্তু এটা, বুঝতে পারছো? যে দড়িটা থাকবে তার পেছনে সবগুলোকে প্যাকেটে ভরবা। এফ এ ধরলে এখানে দড়িটা, তাহলে এর পেছনে আমি প্যাকেটটা নিব 25। এফ বি বললে এই দড়িটা, এর পেছনে প্যাকেটের মধ্যে সব ভর নিব 25 এবং 15। বুঝতে পারছো? তাহলে আমরা হচ্ছে মেইনলি এইভাবে ফাংশনটা করবো, তাহলে এফ এবং এফ বি এর অনুপাত পেয়ে যাবো। ওকে, আচ্ছা। 1500 কেজি ভরের একটা গাড়ি 400 নিউটন ঘর্ষণ বলযুক্ত সোজা রাস্তায় 5 মিটার/সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলে। গাড়িটি ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল। আচ্ছা, একটা মনে করো বক্স আছে আমার কাছে, এটা হচ্ছে আমার কাছে, এটা হচ্ছে বস্তু। ওকে, সেটা হচ্ছে আঁকা হইতেছে না কেন? আচ্ছা, আঁকতেছে আমরা। এটা একটা ব্লক মনে করো। এখন এই যে ব্লকটা আছে, এই ব্লকে মেইনলি 5 মিটার/সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলতেছে, কিন্তু তার আগে তার কাছে একটা ফ্রিকশন বল ছিল, এদিকে একটা ফ্রিকশন কাজ করতো। সেই ফ্রিকশন হচ্ছে কত? ফ্রিকশন হচ্ছে 400 নিউটন। ওকে, এখন তুমি আমাকে জাস্ট নর্মালি বলো যে আমি প্রথমে কি করছি। প্রথমে হচ্ছে তাকে সামনের দিকে একটা বল দিছি, মনে করো যে এফ আমি দিছি, এই এফ এফ বল দিছো। এফ বলটা 400 নিউটনটাকে কাটাকাটি করছে, এরপরে যে পরিমাণ বল অবশিষ্ট আছে বা বল বাইচা গেছে, সেই বলটার কারণে মোট ত্বরণ হচ্ছে 5 মিটার/সেকেন্ড। আমি কি বলতে পারি যে এফ মাইনাস 400 ইকুয়াল টু, আমি বলতে পারি মোট কত নিউটন? এটা হচ্ছে 1500 কেজি, তাই না? 1500 কেজি ইন্টু 5, 1500 ইন্টু 5, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার ফাইনাল যে মোট বলটা আসবে সেটা, কিন্তু ফাইনাল মোট বল। এফ ইজ ইকুয়াল টু হচ্ছে 1500 গুণ 5 যোগ 400। ঠিক আছে, স্লাইডটা, হ্যাঁ স্লাইড কিন্তু আমি দিয়ে দিতেছি, কোনো সমস্যা নেই, স্লাইড দিয়ে দিতেছি। ওকে, স্লাইড কিন্তু তোমার হচ্ছে আমি আগের দিনেরটাও দিয়ে দিচ্ছি, আজকেটাও পেয়ে যাবে। এটা ফাইনাল আনসার কত আসে? 1500, আমি কি বলছিলাম এই ক্যালকুলেটরটা কালকে যেটা বলতেছিলাম আর কি, 1500 গুণ 5 যোগ 400 আসে হচ্ছে 7900 নিউটন। 7900 নিউটনকে আমরা কি লিখি? 7.9 কিলো নিউটন, তাই না? 7.9 কিলো নিউটন হচ্ছে এখানে আসতেছে। তোমরা কি সব দেখতেছো কিনা? বলো ওকে কিনা। আচ্ছা দেখি। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আসা হচ্ছে নিউটনের যে তৃতীয় সূত্রটা আছে সেটা। নিউটনের তৃতীয় সূত্র কি আসলে? যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং হচ্ছে বিপরীত একটা প্রতিক্রিয়া আছে, এটাই। তো ক্রিয়া এবং প্রতিক্রিয়া যদি বলো যে এটা হচ্ছে একটা বস্তু, তার ক্রিয়া হচ্ছে যদি নিচের দিকে হয়, প্রতিক্রিয়া হবে তার বিপরীত দিকে। সমান এবং বিপরীত, তাহলে কত ডিগ্রিতে কাজ করে? মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। ওকে, এবার বলা হয়েছে কি যে নিউটনের গতির তৃতীয় সূত্র উদাহরণ কোনটা? ঘোড়ার গাড়ি টানা। ঘোড়া সামনের দিকে পা দিছে, তাহলে কি হয়েছে? পেছনের দিকে মাটিতে সে ফোর্স দিছে, তাই সে সামনে আগায় গেছে। ঘোড়ার গাড়ি টানা কিন্তু এটার একটা উদাহরণ। ওকে, ঘোড়ার গাড়ি টানা। বন্দুকের গুলি ছড়া বন্দুকের দিকে চলে পেছনে আসে, তাহলে এটাও হচ্ছে উদাহরণ। মহাশূন্যে গতিশীল মহাকাশযান, রকেট নিচের দিকে ইয়া করে গ্যাস দেয়, সে হচ্ছে উপরে উঠে যায়, সেটা হচ্ছে মহাশূন্যে গতিশীল মহাকাশযান। এটা 1 2 এবং হচ্ছে 3। সাঁতার কাটার ভিত্তি হচ্ছে কি? নিউটনের কি? সাঁতার কাটছো, পেছনের দিকে তুমি বাতাসকে কি দিবে? সরি, পেছনের দিকে তুমি হচ্ছে পানিকে সরাই দিছো, তাই তুমি সামনের দিকে চলে গেছো। তাহলে এটা কি? তৃতীয় সূত্র। আচ্ছা, এবার যেটা বলা হয়েছে যে রকেট সংক্রান্ত যে ম্যাথটা, রকেট সংক্রান্ত ম্যাথে আমি জাস্ট তোমাদের একটা সূত্র বলে দিই, ঠিক আছে? তাহলে তোমার জন্য ইজিয়ার হবে। মনে করো আমার কাছে একটা রকেট আছে, আমার কাছে কি আছে? আমার কাছে সাপোজ মনে করো এটা একটা রকেট। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার কাছে একটা রকেট, রোম্বাস হয়ে গেছে যদিও এটা, যাই হোক সমস্যা নেই। এখন এই যে রকেটটা, এই রকেটটা হচ্ছে কি করতেছে? এই রকেটটা হচ্ছে এখানে গ্যাস নির্গত করতেছে অনেকগুলো। ওকে, গ্যাস নির্গমন করতেছে। এখন ফার্স্টেই বলি, এই যে রকেটটা আছে, এই রকেটটার মোট ভর হচ্ছে এম।
এই রকেটটার মোট ভর হচ্ছে এম। এই রকেটটা প্রতি মোমেন্টে কি এই যে গ্যাস বের করতেছে এর কি হচ্ছে, এর হচ্ছে আমার ভর যেটা সেই ভরের পরিবর্তন হচ্ছে সময়ের সাথে। তো এই যে ভরের পরিবর্তনটা, এই ভরের পরিবর্তনটাকে আমরা কি বলি, ভরের পরিবর্তনটাকে বলা হয় ডেল এম বাই ডেল টি। কারণ রকেট তো আস্তে আস্তে ওজন হারাচ্ছে, তাই না? এবং এই যে গ্যাসটা সে পেছনে দিল, এই কারণে সে সামনের দিকে একটা ভি বল অনুভূত করে। কি হয়, একটা একটা ভি বল হচ্ছে অনুভব করে। এই তিনটা জিনিস মাথায় রাখো। এই অবস্থায় রকেটের যে ত্বরণটা এ হবে, সেই ত্বরণ এ সমান সমান কি, 1/m, 1/m মানে ত্বরণ মোট যে রকেটের ভর, ইন্টু ডেল এম বাই ডেল টি। এটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে আমার যে রকেটের গতি হারানোর যে অবস্থা সেটা। এবং ফাইনালি হচ্ছে আমরা জানি যে এটার সাথে আমরা ভি বা রকেটের যে আপেক্ষিক গতিটা থাকবে সেটা গুণ দিয়ে দিব। ওকে, 1/m ডেল এম বাই টি ইন্টু হচ্ছে ভি। এটা হচ্ছে আমরা রকেটের এখানে সূত্রটা ইউজ করি, এই সূত্রটা ইউজ করলে গুড ইনাফ এখানে। তাহলে দেখো 2000 কেজি ভরের একটা রকেট জ্বালানি প্রতি মিনিটে 180 কেজি, তাহলে আমি বলতে পারি কি এম সমান সমান এখানে 2000 কেজি, এবং বলছে প্রতি মিনিটে 180 কেজি জ্বালানি, তাহলে ডেল এম বাই ডেল টি ইকুয়াল টু হচ্ছে 180। এটা কিন্তু কেজি কেজিই থাকবে, কারণ কি নিউটনের ক্ষেত্রে কেজিই থাকে। মিনিট বলছে এটা কত, 60 সেকেন্ড হয়ে যাবে। ওকে, আচ্ছা। এবং ভি সমান সমান বলছে গ্যাস নির্গমনের হার 200 মিটার পার সেকেন্ড। এই অবস্থায় প্রযুক্ত ধাক্কা, দেখো আমি কি বলছিলাম মনে আছে, যে এ সমান 1/m ইন্টু হচ্ছে ডেল এম বাই ডেল টি ইন্টু হচ্ছে ভি। এখন আমি তো প্রযুক্ত ধাক্কা মানে মোট বল চাই, তাহলে এম এ যদি করি এম ইন্টু এ, এটাই তো আমার আনসার, তাই না? এফ বা মোট ধাক্কা ডেল এম বাই ডেল টি ইন্টু হচ্ছে ভি। তাহলে এখানে কিন্তু আমার মোট ভরের কোনো কাজ নেই, ডেল এম বাই ডেল টি করলেই হয়ে যায়। কত হয় এটা, 180/60, কত হয় 3, আর হচ্ছে কত 200, তাহলে হয়ে যায় হচ্ছে 600 নিউটন। ফাইনালি আনসার কত আসছে, আনসার আসছে হচ্ছে 600 নিউটন। এটি ওকে, আচ্ছা। এবার আসা হচ্ছে পরেরটা আমাদের কাছে, রকেটের ত্বরণ কিভাবে বৃদ্ধি পায়। দেখো আপেক্ষিক বেগ ভি ছিল, ভি উপরে ছিল, তাহলে সমানুপাতিক। আপেক্ষিক বেগ বৃদ্ধি পেলে ত্বরণ বৃদ্ধি পায়। গ্যাস নির্গমনের হার মানে ডেল এম বাই ডেল টি বৃদ্ধি পাইলেও ত্বরণ বৃদ্ধি পাবে। রকেটের যদি মোট ভর বাড়ে, দেখো রকেটের মোট ভর বাড়লে ত্বরণ কি বাড়বে, ত্বরণ আরো কমবে। তাহলে আনসার কত হবে, আনসার হবে হচ্ছে 1 এবং 2। তারপরে দেখো একটা শাটল মহাকাশ যানের ভর হচ্ছে 3000 কেজি, জ্বালানি ভর 50 কেজি, জ্বালানি 5 কেজি পার সেকেন্ড হারে ব্যবহৃত হলে 150 মিটার পার সেকেন্ড থেকে সুষম বেগে নির্গত হলে শাটল যানের উপর হচ্ছে ধাক্কা কত এখানে হবে, ওকে ধাক্কা কত হবে। তাহলে আমাকে তুমি বলো এফ সমান কত হবে, এটা আগের মতো করো, ডেল এম বাই ডেল টি ইন্টু হচ্ছে ভি। এটা হচ্ছে এখন করো সুন্দর মতো, এটা হচ্ছে কি এসডব্লিউ। এবার হচ্ছে দেখো এই যে একটা বস্তু যদি গড়ায় নিচে নেমে আসে, তাহলে আমি কি বলতে পারি, জি একটা বল কাজ করে তার নিচের দিকে, এখানে জি কাজ করে। আর এই দিকে বরাবর অর্থাৎ ঢালের দিকে কাজ করে হচ্ছে কি, ঢালের দিকে তুমি এখন দেখবা যে এই দিকে কোনটা কাজ করতেছে। ওকে, তাহলে আমরা কি বলতে পারি, এটা যদি থিটা হয়, যদি থিটা হয় এটা হচ্ছে কি, এটা হচ্ছে 90 মাইনাস থিটা। আমরা সবসময় এই ঢালের দিকে সবসময় কি লিখি জানো, জি ইন্টু সাইন 90 মাইনাস থিটা লিখি, ঠিক আছে? আমরা এখানে লিখি জি ইন্টু সাইন 90 মাইনাস থিটা। সাইন 90 মাইনাস থিটা কত, জি কস থিটা। ঢালের দিকে এটা হচ্ছে কত, জি কস থিটা। আর একদম উপাংশ দিকে এদিকে একটা কাজ করে, সেটাকে বলা হয় কি, জি কস 90 মাইনাস থিটা। আমরা সময় এই অ্যাঙ্গেলটা রেসপেক্টে হিসাব করবো, ঠিক আছে? এখানে যে অ্যাঙ্গেলটা আমি আঁকতেছি এটার সাপেক্ষে কিন্তু জি সাইন থিটা হয় সবসময়। খেয়াল রাখবা থিটাটা কই দিয়েছে, নিচে পড়তেছে মানেই যে জি সাইন থিটা হবে, জিনিসটা হচ্ছে এমন না। চালনতলে বল এবং উপাংশ এটাই আগেরটার পার্ট ছিল আর কি। তো চিত্রে এফ বলের প্রভাবে ব্লকটিতে আনত ঘর্ষণ মুক্ত তলে উপরের দিকে নেওয়া হচ্ছে, নিচের কোন বলের বিরুদ্ধে কাজ করা হচ্ছে। তাহলে দেখো এফ হচ্ছে এদিকে কাজ করতেছে, যেটা তুমি কাজ করাইতেছো। আর তার বিপরীত দিকে দেখো, বিপরীত দিকে কি, আমি এদিকে একটা বল কাজ করাচ্ছি না, বিপরীত দিকে আমি এদিকে একটা বল কাজ করাইতেছি না। এখন সেই বলটা হচ্ছে কত, সেই বলটা হচ্ছে যেটা নিচে পড়ে যাচ্ছে, নিচে পড়ে যায় কোন বলটা, এম জি সাইন থিটা, যেটা বলছিলাম যে এইখানে যখন কোণ থাকে আমি অলরেডি সেটাকে এম জি সাইন থিটা হিসেবে কাউন্ট করি। ওকে, ফাইনাল আনসারটা কত, ফাইনাল আনসার হচ্ছে এম জি সাইন থিটা। এই এবার দেখো এসি ঘর্ষণহীন তলে এম ভরের বস্তু নিচে নামার সময় এইটা হচ্ছে তলের প্রতিক্রিয়া বল কত। তাহলে দেখো তল যখন এখানে আমরা আইডেন্টিফাই করি, এই ভেতরের দিকে যেন কোনটা কাজ করে, কাজ করে হচ্ছে এম জি কস থিটা। তাহলে এটাই তো তার প্রতিক্রিয়া বল, তাই না? এটাই প্রতিক্রিয়া বল, এটা হচ্ছে তোমাদের এম জি কস থিটাই হবে।
প্রতিক্রিয়া বলের মান কত, mg cos থিটা। জাস্ট দুইটা জিনিস, ঢালে পড়ার সময় mg sin থিটা, আর উপরে ওঠার সময় সেটা হচ্ছে mg cos থিটা। ওকে, এটাই জাস্ট এতটুকু। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে আমাদের পরের পার্টটাতে। পরের পার্টটায় কি কি আছে? আনুভূমিক বরাবর অভিকর্ষজ ত্বরণের মান। আচ্ছা, অভিকর্ষ ত্বরণ কোন দিকে কাজ করে? নিচের দিকে। তাহলে এর কি মানে অনুভূমিক দিকে বা আনুভূমিক দিকে যদি আমি চিন্তা করি, এদিকে কোন উপাংশ আছে? সে তো কাজ করতেছে নিচের দিকে, তাহলে উপাংশ তো নাই, তাহলে আনুভূমিক বরাবর অভিকর্ষ ত্বরণের মান কত? শূন্য। বুঝতে পারছো? আচ্ছা, ঘাত বল এবং বলের ঘাত জিনিসটা হচ্ছে খুব সিম্পল। ঘাত বল এবং বলের ঘাত যখন আমি বলি, এরা হচ্ছে কি আসলে, হাত বল আসলে একটা বল। দেখো লাস্টে বল আছে না, আসলে একটা বল। আর বলের ঘাত বল না, বলের ঘাত হচ্ছে এফ ইন্টু টি। দেখো আমরা এটাকে বলি না, ধরো আমার নাম হচ্ছে তুরাব, তাহলে আমাকে বলা হচ্ছে তুরাব, আর আমার বন্ধুকে বলা হচ্ছে কি তুরাবের বন্ধু। ওকে, তাহলে আমাকে বলো তুরাবটা আসলে কি? তুরাব কিন্তু আমি নিজে, বাট তুরাবের বন্ধু কিন্তু তুরাব। Okay? তাহলে এইখানে ঘাত বল যখন আমি বলি, এ হচ্ছে আসলেও বল, বাট বলের ঘাত বলতে বোঝানো হয় বলের বন্ধু বান্ধব, তাহলে ও কিন্তু বল না, ও হচ্ছে এফ ইন্টু টি। এটা হচ্ছে প্যাচ লাগাবো না কখনো। তাহলে বলের ঘাত কি? এফ ইন্টু টি, বল এবং ক্রিয়াকালের গুণফল, ফাইন, ঠিক আছে। ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন এটাও ঠিক আছে, এফ ইন্টু টি মানে কি? এম ডেল ভি। বাট ভরবেগের পরিবর্তনের হার, যখনই হার দেখবা ওটাকে ভাগ দিয়ে দিবা কিছু দ্বারা, এম ডেল ভি বাই টি। হার মানে কি? সময় দিয়ে ভাগ, হার মানে কি? সময় দিয়ে ভাগ। ওকে, এম ডেল ভি বাই টি হয়ে যায় কি? এফ। তাহলে এটা তো অবশ্যই বলের ঘাত না, এটা হচ্ছে ঘাত বল। উপরের দুইটা হচ্ছে বলের ঘাত। তাহলে আনসার কত হবে? আনসার হবে হচ্ছে 1 এবং 2। বলের ঘাতের একক হচ্ছে কি হবে? বলের ঘাতের একক তুমি আমাকে বলো, এটাকে আমরা বলি কি? এফ টি, নিউটন সেকেন্ড। ওকে, আনসার কত? নিউটন সেকেন্ড। আচ্ছা, বলের ঘাতের একক এবং নিচের কোনটি রাশির একক একই? বলের ঘাত কি? এফটি। এফটি এর একক আমরা কি জানি? কেজি মিটার পার সেকেন্ড। এটা জন্য আর কার একক? এটা কিন্তু এই যে বেগ আর এই যে ভর, ভর বেগের হচ্ছে একক। ঠিক। খুব অল্প সময়ের জন্য বড় মানের বল প্রযুক্ত হলে তাকে কি বলা হয়? তখন তাকে ঘাত বল বলা হয়। ওকে, অল্প সময়ে বড় মানের বল, তাহলে এটা কিন্তু বল আসলে, এটা কিন্তু ঘাত বল। বলের ঘাত কিন্তু হচ্ছে বল এবং বলের ক্রিয়াকালের গুণফল, জাস্ট এতটুকুই জাস্ট। ভরবেগ এবং গতিশক্তি যদি বলা হয়েছে, এখানে একটা সূত্রই কাজ করে, সেটা হচ্ছে কি যে ভরবেগ যদি পি হয়, পি স্কোয়ার বাই টু এম ইজ ইকুয়াল টু হচ্ছে কি গতিশক্তি ই। এটা অলরেডি কালকে কিন্তু তোমাদের ক্লাসে পড়াইছি আমি, অলরেডি কি করছি ক্লাসে, কিন্তু অলরেডি এটা আমরা কালকে আগের দিন করছি। আচ্ছা, কোন একটি বস্তুকণার গতিশক্তি ও ভরবেগের মধ্যে লেখচিত্র কি একটা? তাহলে দেখো পি স্কোয়ার বাই টু এম ইজ ইকুয়াল টু ই। পি স্কোয়ার প্রপোর্শনাল টু ই, এটা কার মতো জানো? এটা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই, এগুলাকে ইন্ডিকেট করে না? তাহলে এইগুলা কিসের গ্রাফ? এগুলো কিন্তু পরাবৃত্তের গ্রাফ। ওকে, এতটুকু। এম ও থ্রি এম ভরের দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 2:1 হলে এদের রৈখিক ভরবেগের অনুপাত কত? আচ্ছা দেখো, তাহলে এই দুইটা ভর দেওয়া হয়েছে, দুইটা ভরের বস্তুর গতিশক্তির অনুপাত। তাহলে আমি একটা কাজ করি, দেখো ই ওয়ান বাই ই টু ইকুয়াল টু হচ্ছে 2:1। আচ্ছা, এটাকে লেখা যায় কি? পি ওয়ান স্কোয়ার বাই টু এম ওয়ান ডিভাইডেড বাই পি টু স্কোয়ার বাই টু এম টু। ওকে, জাস্ট ই এর মান যে পি স্কোয়ার বাই টু এম, এটাই লিখতেছি। কি হয়ে যায় এখানে? পি ওয়ান স্কোয়ার বাই পি টু স্কোয়ার ইন্টু, ইন্টু কত হয়ে যায়? ইন্টু হয়ে যায় এম টু বাই এম ওয়ান। আচ্ছা, তাহলে দেখো বলা হয়েছে কি যে প্রথম মানে প্রথম যে বস্তুটা, প্রথম বস্তুটা কত? প্রথম বস্তুটা হচ্ছে এম। প্রথম বস্তুটা কত বসালাম? এম বসাবো। দ্বিতীয় বস্তুটা কত? থ্রি, থ্রি বসাইলাম, থ্রি এম। পি ওয়ান বলা হয়েছে, পি ওয়ান বাই পি টু এর মান আমার চান্স, তাহলে এম আর এম কাটা, থাকে শুধুমাত্র থ্রি। ই ওয়ান আর ই টু কত? টু বাই ওয়ান। এটা হচ্ছে পি ওয়ান স্কোয়ার বাই হচ্ছে পি টু স্কোয়ার। ওকে, আচ্ছা দেখো, এখন আমি কি বলতে পারি? পি ওয়ান স্কোয়ার বাই পি টু স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে টু বাই থ্রি। তাহলে পি ওয়ান বাই পি টু এটা কত হবে? রুট ওভার টু বাই থ্রি, মানে রুট টু ইস টু রুট থ্রি। ওকে, এইখানে আমার একটাই সাজেশন থাকবে, একটাই সোজা সাজেশন থাকবে, আর যাই করো মানগুলা ঠিকঠাক বসাও। ঠিক আছে, তোমরা যেরকম এম টু বাই এম ওয়ান অনেক সময় ওয়ান বাই থ্রি বসাইতে পারো, এখানে জাস্ট একটাই, একটু কনসাস থাকবে এটাতে। ঠিক আছে, মান যেন ঠিকঠাক বসাইতে পারো। এটা হচ্ছে আমাদের সময় আসছিল, বুঝছো? এটা হচ্ছে আমাদের সময়ের একটা এমসিকিউ আসছিল ঢাকা বোর্ড 22-এ। ওকে, আচ্ছা, এবার আসো হচ্ছে পরেরটার ক্ষেত্রে। পরেরটা আমাদের কাছে কি কি আছে?
যে কোনো বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করলে ভরবেগ কত বৃদ্ধি হবে। এইটা অলরেডি হচ্ছে কি, এটা অলরেডি হচ্ছে আমরা কাজ ক্ষমতা শক্তিতে করছি কালকে। ওইখানে তুমি স্লাইডের পার্টটুকু দেখলেই হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। কালকে কাজ ক্ষমতা শক্তিতে কিন্তু এই সেম ম্যাথটা করছি, সেম ম্যাথটা করছি। এর আনসার কত আসবে ফাইনালি? ভরবেগ কত বৃদ্ধি হবে? গতিশক্তি 300 গুণ করছো, ভরবেগ বৃদ্ধি হবে 100%। ফাইনালি তুমি দেখবে এটার আনসার। 100 কেজি ভরের একটা বস্তুর ভরবেগ 200 কেজি মিটার পার সেকেন্ডে গতিশক্তি কত হবে? তাহলে পি হচ্ছে কত? 200। তাহলে 200 স্কয়ার বাই 2m, 2 ইনটু 100। আমি এটা কুইকলি করতেছি, ঠিক আছে, কারণ আমরা পরের ম্যাথগুলো টাইম দিয়ে করব। তাহলে ফাইনাল আনসার আসবে হচ্ছে 200 জুল। এটাই। একটা হালকা ও ভারী বস্তুর ক্ষেত্রে উভয়ের ভরবেগ সমান হতে পারে। হ্যাঁ, সমান হতে পারে। কারণ হালকা বস্তুটার ভর কম বাট বেগ অনেক বেশি, ভারী বস্তুটার ভর অনেক বেশি বেগ কম, মানে এমভি সমান হইতেই পারে। হ্যাঁ, গতিশক্তি সমান হইতে পারে। হ্যাঁ, দুজনের গতিশক্তিও সমান হতে পারে হাফ এম ভি স্কোয়ার দিয়ে। এর গতিশক্তি সমান হলে হালকা বস্তুর ভরবেগ বেশি। আচ্ছা দেখ, ই স্কোয়ার বাই 2m ইজ ইকুয়াল টু ই। গতিশক্তি যদি সমান হয়ে যায় তাহলে গতিশক্তি কনস্ট্যান্ট। কি বলতে পারি? পি স্কোয়ার সমান এম। এটা কি ইন্ডিকেট করে? যে বস্তুটা যদি গতিশক্তি সমান হয়, যে বস্তুটার গতি হচ্ছে বেশি হবে সেই বস্তুটার ভরবেগও বেশি, যে বস্তুটার গতি কম হবে সেই বস্তুটার ভরবেগও হচ্ছে কম। কি বলছে? গতিশক্তি সমান হলে হালকা বস্তুর ভরবেগ বেশি, না, এটা ভুল। হালকা বস্তুর ভরবেগ কি হয়? হালকা বস্তুর ভরবেগ কম হবে গতিশক্তি সমান হলে। ওকে, আনসার হচ্ছে কত? আনসার হচ্ছে 1 এবং 2। এবার বলা হয়েছে হচ্ছে যে বস্তুর যে ভরবেগ সেটা যদি ভর ধ্রুবক হয় তবে রৈখিক ভরবেগ পি বনাম গতিশক্তি ই কে এর লেখচিত্র কি হবে? তাহলে কি বলা হচ্ছে? পি স্কোয়ার ইজ ইকুয়াল টু, সরি, পি স্কোয়ার বাই 2m ইজ ইকুয়াল টু হচ্ছে ই। তাহলে ভর ধ্রুবক মানে ওটা বাদ, পি স্কোয়ার প্রপোর্শনাল টু ই। এটা কি? এটা হচ্ছে পরাবৃত্তের গ্রাফ। পরাবৃত্তের গ্রাফ কই আছে? এখানে আছে। তাহলে এটা হচ্ছে আনসার। ওকে, ভরবেগের সংরক্ষণশীলতা, ভরবেগের সংরক্ষণশীলতা আমাকে কি ইন্ডিকেট করে? সোজা হিসাব যে আদি ভরবেগ ইকুয়াল টু অন্তিম ভরবেগ বা অন্ত ভরবেগ, ঠিক আছে? আদি ভরবেগ ইজ ইকুয়াল টু হচ্ছে অন্তিম ভরবেগ। তাহলে এটাই জাস্ট কি বলবা তুমি এখানে? m1v1 ইজ ইকুয়াল টু হচ্ছে m2v2। এটাই, এটা করলেই তোমার হচ্ছে মেইনলি যে মানটা থাকবে সেই মানটা হচ্ছে চলে আসবে। দেখো, সাম্যাবস্থায় থাকা একটা বস্তু m1 এবং m2 ভরের দুটি বস্তুতে মানে বিভক্ত হলো। খণ্ড দুটি একে অপরের থেকে যথাক্রমে v1 ও v2 বেগে দূরে সরে যেতে লাগলো। v1 এবং v2 এর অনুপাত কত হবে? আচ্ছা, প্রথমে আদি অবস্থায় কি শূন্য ছিল, মানে কি স্থির আছে, তাহলে সব হচ্ছে কি m1 v1 m2 v2 সব জিরো। ফাইনালি আমরা বলতেছি কি, যখন ভেঙে গেল, মানে জিনিসটা এরকম চিন্তা করো, এই অবস্থায় আছে, এই অবস্থায় কি বেগ শূন্য, এখানে আসো, এখন কিছুক্ষণ পরে এটা হচ্ছে ভেঙে গেল, মনে করো একটা পার্ট হচ্ছে এরকম, এটা হচ্ছে m1, আর আরেকটা পার্ট হচ্ছে কি, আরেকটা পার্ট হচ্ছে এরকম, যেটা হচ্ছে m2। m1 এর বেগ হলো v1, m2 এর বেগ হলো v2, তারা হচ্ছে কি, তারা হচ্ছে ছড়াই গেছে। এটা হচ্ছে আদি অবস্থা। আদি অবস্থায় কি বলতে পারি? 0 সমান m1 v1 প্লাস m2 v2। আচ্ছা ফাইন, v1 বাই v2 এর অনুপাত চাইছে। আমি একটা কাজ করি, m1 v1 ইজ ইকুয়াল টু নেগেটিভ অফ m2 v2 লিখতে পারি। তাহলে v1 বাই v2 সমান হচ্ছে কি m2 বাই m1, নেগেটিভ আসবে। আর আমরা নেগেটিভটা এখানে যেহেতু অপশনে নেই, এটা অমিট করতেছি, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি কি v1 বাই v2 এর যে অনুপাত সেটা হচ্ছে কত হবে? m2 বাই m1 এর অনুপাতের সমান। v1 বাই v2 ইজ ইকুয়াল টু হচ্ছে কত? m2 বাই m1। ওকে, এটা হচ্ছে কোথায় আসছে? আইডিয়াল স্টুডেন্ট কলেজ, আমার স্কুলের, মানে আমার স্কুল বলতে আমার স্কুলের যে কলেজ সেখানে হচ্ছে আসছে। বুঝতে পারছো? আচ্ছা, 11 গ্রাম ভরের একটা বুলেট 8 কেজি ভরের একটা বন্দুক থেকে 300 মিটার পার সেকেন্ড বেগে বের হলো। বন্দুকের পশ্চাৎ বেগ কত? আচ্ছা দেখো, এটা হচ্ছে একটা বন্দুক, মনে করো গুলি হচ্ছে এটা বের হয়েছে, এই কারণে বন্দুকটার পেছনে হচ্ছে একটা বল সে ফেস করছে, পশ্চাৎ বেগ। এখানে জাস্ট মানটা বের করো, মান বের করে পজিটিভ নেগেটিভ যা মন চাই সেটা করবো। আমি জাস্ট এইভাবে করবো। দেখো, m1 v1 ইজ ইকুয়াল টু m2 v2। আমি এই কাজটা সবসময় আগে মান বের করতাম, পজিটিভ নেগেটিভ নিয়ে কাজ মানে বেশি প্যারা খাইতাম না। কেন? কারণ পজিটিভ নেগেটিভ নিয়ে যদি তুমি বেশি প্যারা খাও দেখবা হচ্ছে ভুল করতেছো বেশি। পজিটিভ নেগেটিভ একটা দিক দিয়ে প্যারা খাওয়া যায়, কোন দিকে গেছে সেটা দেখলেই তোমার হচ্ছে কাজ শেষ। ওকে, তাহলে দেখো m1 যেটা বলছে, এটা কি বলছে? 11 11 11 কি দেওয়া? গ্রাম দেওয়া। কি বলছিলাম? যখনই এমসিকিউ করবা দেখবা হচ্ছে এককে যেন কোনো ভুল না হয়, একক যেন গ্রামেরটা গ্রামে থাকে না, কেজিতে কনভার্ট করে, কেজি যেটা থাকে ওটা যেন গ্রামে কনভার্ট করে, যেই সময় যেটা লাগে। আচ্ছা, তাহলে m1 কি হবে? 11 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে -3, এখন কেজি হয়েছে। ওই বুলেটটার বেগ কত? 300। ফাইন, এবার বন্দুকের ভর কত? 8 কেজি। বন্দুকের v2 বের করতে হবে। তাহলে v2 সমান সমান এবার ক্যালকুলেটরে করো। ক্যালকুলেটরে এই জন্যই বলছি ফার্স্টে ফ্র্যাকশন দিবা, বুঝছো? ফার্স্টে দেখা যাচ্ছে কিনা বলি, এখানে একটা ফ্র্যাকশন আছে, ফ্র্যাকশন দিবা। ফ্র্যাকশন দেওয়ার পরে তুমি কি করবা? 11 ইন্টু 10 দিবা -3 ইন্টু 300
বাই হচ্ছে 8, আসে হচ্ছে 0.4125। এখন বলতে পারো ভাই প্যারা খেয়ে গেছি, 0.4125 তো দুইটা আছে, জিরো আর মাইনাস। তোমাকে যদি কখনো বলে বন্দুকের বেগ কত, তাইলে হবে কি, তুমি ধরো 300 মিটার/সেকেন্ড, এটাকে যেহেতু ধনাত্মক ধরছো তাই না, মানে এই দিকটা, বুলেটের দিকটাকে তুমি ধনাত্মক ধরছো, তাহলে এই বন্দুকের বিপরীত দিকটাকে নেগেটিভ ধরছো, তাই না? আর তোমাকে যদি কখনো শুধুমাত্র বলে যে বন্দুকের বেগ কত, সেইটা -0.4125, কিন্তু এখানে বলছে বন্দুকের পশ্চাৎ বেগ কত, মানে অলরেডি ওরা তোমাকে বলেই দিছে পশ্চাৎ বেগ, তাহলে এইটা এখন তোমাকে ধনাত্মক ইউজ করতে হবে। জিনিসটা তোমাকে এক্সাম্পল দিই, মনে করো হচ্ছে তোমাকে বললাম যে তোমার বেগ হচ্ছে হ্রাস পাচ্ছে, মানে তোমার ত্বরণ হচ্ছে -0.5 মিটার/সেকেন্ড, তাহলে আমি বেগ হ্রাস পাওয়াকে কি বলতেছি, ত্বরণ -0.5। বাট আমি তো এটাও বলতে পারি যে মন্দন 0.5, মন্দন বললে তার নেগেটিভ বলা লাগতেছে না। ঠিক একইভাবে শুধু বেগ বললে নেগেটিভটা ইউজ করতে হয়, পশ্চাৎ বেগ বলার কারণে ওই নেগেটিভটা ইউজই করা লাগতেছে। ওকে, পশ্চাৎ বেগের কারণে একদম পজিটিভ যে মানটা, সেই পজিটিভ মানটা হচ্ছে আমরা বসাচ্ছি। ওকে, এটা হচ্ছে গেল। এবার এবার হচ্ছে দেখো ওই সেম জিনিসটাতে সংঘর্ষের একটা ম্যাথ থাকে, ওই M1 V1 দিয়ে আমরা অ্যাজ ইউজুয়াল করি। ফর এমসিকিউ এই জিনিসটা অনেক ইজিয়ার থাকে, আর দুই একটা কঠিন সূত্র থাকে, এটা মেইনলি সিকিউ তেও খুব রেয়ারলি দেয় যে কঠিন সূত্র যেটা আছে, বাট অ্যাজ ইউজুয়াল হচ্ছে যেটা হচ্ছে লাইগা যায়, তারপর হচ্ছে স্টিক করে ওই অবস্থায় যে সূত্রগুলো, সেটাই হচ্ছে আমরা এখানে ইউজ করি, বাকি সূত্রটাই। আচ্ছা, এবার একটা ম্যাথ দেওয়া হয়েছে, 7 কেজি ভরের একটা বস্তু একটা স্থির বস্তুর সাথে স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হলো। সংঘর্ষের পর বস্তু দুটি একই দিকে, তারপরে হচ্ছে কি বলছে, ওই বেগের 1/4 বেগ নিয়ে চলতে থাকে। স্থির বস্তুর হচ্ছে ভর কত? আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে মনে করো আমি ফার্স্ট কেসটা আঁকি। ফার্স্ট কেসটা হচ্ছে এটা, এটা হচ্ছে 7 কেজি ভরের একটা বস্তু। ওকে, এটা হচ্ছে কত, 7 কেজি ভরের একটা বস্তু। এটা হচ্ছে স্থির একটা বস্তু যার ভর মনে করো m ধরলাম। এটাকে গিয়ে কি করছে, এটাকে গিয়ে আঘাত করছে কত মিটার/সেকেন্ড বেগে আঘাত করছে, হচ্ছে আমরা বলি জানি না, b মিটার/সেকেন্ড বেগে আঘাত করছে। ওকে, আঘাত করার পরবর্তী পর্যায়ে কি হয়েছে, যে এই যে এটা সবাই একই দিকে চলতেছে, মানে এই যে 7টা এও একই দিকে একটা বেগ পাইছে, m ভরের বস্তুটাও হচ্ছে কি একই দিকে একটা বেগ পাইছে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে সংঘর্ষের পর বস্তু দুটি একই দিকে বেগের 1/4 বেগ নিয়ে চলতে থাকে, মানে কি b/4 এই বেগে হচ্ছে চলতে থাকে। ওকে, b/4 বেগে হচ্ছে এটা চলতে থাকতেছে। এখন তোমাকে কোয়েশ্চেনটা করছে যে তোমার ফাইনালি হচ্ছে মানটা কত হবে, তাহলে আমি একটা কাজ করি, দেখো এটা কত, জিরো, প্রথমে জিরো বেগে আছে। আচ্ছা দেখো, আমি এখন কি ইউজ করতে পারি, আমি ইউজ করতে পারি 7v প্লাস 0 ইকুয়াল টু হচ্ছে 7v/4 প্লাস mv/4। এখন এই বিটাকে তো তুমি আরামসে কাইটিয়ে দিতে পারো, সব জায়গায় বি আছে, কাইটা দিলা, তাহলে 7 মাইনাস 7/4 ইন্টু 4 ইজ ইকুয়াল টু হবে তোমার কাছে যে m এর মানটা আসবে সেটা। বুঝতে পারছো, দুইটা কিন্তু আমি সাইডে একদম সাইমালটেনিয়াসলি গুণ করছি, জাস্ট এতটুকুই। এটা বসাও তুমি, 7 মাইনাস 7/4 ইন্টু হচ্ছে 4, এটা আসতেছে কত, এটা তোমার ফাইনালি দেখবে আসবে 21 কেজি আসতেছে। ঠিক আছে, 21 কেজি। এখানে যতটুকু বুঝতেছি তোমার হচ্ছে এটাই এটাই খুব সম্ভব তোলার কিছু একটা মিসিং আছে। আমি একবার হচ্ছে একটু সোর্স কোডটা দেখি যে তোমাদের হচ্ছে এখানে ডেটায় কি কি আছে, আমি ডেটাটা একবার হচ্ছে দেখতেছি। আচ্ছা, ডেটাটা আমি একবার দেখা তোমাদের হচ্ছে এখানে জানাইতেছি, তখন তোমরা একবার করো। এতটুকু বন্ধু ঠিকঠাক বুঝছো কিনা সেটা হচ্ছে একটু জানো। আমাদের হচ্ছে মোটামুটি কিন্তু আমরা অর্ধেক পার্টে চলে আসছি। ঠিক আছে, আমরা মোটামুটি অর্ধেক পার্টে চলে আসছি। এরপরে দেখবো হচ্ছে আমরা মেইনলি হচ্ছে কোন পদ্ধতি যখন যাব তখন একটু একটু হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাথ গুলা করবো, তারপর তোমার যখন হচ্ছে গাঠনিক পার্টে যাব তখন হচ্ছে যাব। ঠিক আছে, ওইভাবে হচ্ছে আমরা মেইনলি এই জায়গাটা প্রসেস করি। একটু ডেটা মিসিং আছে, ডেটাটা মিসিং হচ্ছে, এটা মেইনলি হচ্ছে বস্তু একই দিকে প্রথম যেটা থাকবে প্রথমটির বেগের। ওকে, প্রথমটির বেগে থাকবে, সেটার রেসপেক্টে হচ্ছে এটার মানটা বের করতে হবে। ওকে, আচ্ছা, এটা আমরা দেখি এটা হচ্ছে কি করবা তুমি এখানে, এখানে জাস্ট একটা কাজ করলেই হবে।
দেখাই দিচ্ছি তোমাকে। ওই যে একটা সূত্র বলছিলাম না, বিদঘুটের সূত্র তোমার দেয়া আছে, বিদঘুটের সূত্রের রেসপেক্টে হচ্ছে করতে হবে। চিত্রই সেম আগেরটার মতনই, ঠিক আছে, চিত্রই সেম আগেরটার মতো, চিত্র এটা আগের মতোই রাখি। এইখানে তোমার হচ্ছে বিদঘুটের সূত্রটা ইউজ করতে হবে। এই সূত্রটা আমি কি কাজ করতাম, আমি এই সূত্রটা হচ্ছে তোমার যখন হচ্ছে আমরা ইয়া দিতাম না তোমার এক্সাম হলে, মানে এক্সামে ঢোকার আগে হচ্ছে এটা আমি করে দিতাম, তারপরে হচ্ছে দেখতে দিতাম। ওকে, সেখানে তোমাকে বলছে হচ্ছে যে প্রথমটা রেসপেক্টে হচ্ছে কেমন হবে। ওকে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে আমার কাছে v1, যে তুমি হিসাব করো যে আমার স্থির বস্তুটার হচ্ছে ভর কত সেটা তুমি বের করতে চাও, সেক্ষেত্রে v1 এর কথা তুমি বলছো যে v1 হচ্ছে আদিটার অর্ধেক, মানে v/4 হবে। এই v/4 সমান কি হবে, m1 মাইনাস হচ্ছে m2, ওকে, ইন্টু হচ্ছে আমরা জানি u1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস 2m2 u2, ওকে, প্লাস হচ্ছে কত 2m2 u2। এখন এইখানে যেটা আছে অলরেডি আমাদের কাছে, চিন্তা করো যে তোমার কাছে সবগুলা দেয়া আছে, তোমার এইখানে যে মানটা আসবে 2m2 u2, এটা কিন্তু ফার্স্টে কত ছিল, 0 ছিল, তাহলে 0 এটা বাদ। আমাদের কাছে m1 মাইনাস m2 আছে, u1 আছে। এই u1 যদি আমি বলি, u1 টা আসলে কত ছিল, v যদি আমি ধরি, এটাকে তোমার দেখলে বুঝবা তুমি, এখানে হচ্ছে এটা v, মানে সোজা বাংলায় হচ্ছে এটা আদি বেগ, এর প্রথমটার v ছিল, পরে v/4 হয়ে গেছে, তাই এটা v ইউজ করছি। আর পরেরটা হচ্ছে কি ছিল, পরেরটা হচ্ছে 0 ছিল, তাই 0 এর বাদ দিয়ে দিচ্ছি। v আর v কাটা যাবে, তোমার কাছে ফাইনালি কি থাকবে, থাকবে হচ্ছে m1 প্লাস m2 is equal to 4 into m1 minus 4m, ঠিক আছে, এটা হচ্ছে গেল। আমি বের করতে যাচ্ছি কি, আমি বের করতে যাচ্ছি m2, তাহলে এখানে কি লিখতে পারি, 5m2 is equal to 3m1, ওকে, 5m2 3m1, এখান থেকে তুমি m2 এর মান বলবা যে 3/5 ইন্টু হচ্ছে 7, 3/5 ইন্টু 7 তো কত আসছে, 4.2 কেজি। বুঝতে পারছো এটা আনসারটা কত, ফাইনালি 4.2 কেজি আসবে। এই তাহলে এখানে হচ্ছে বিদঘুটের সূত্রটা তোমার কোনটা, যখন তুমি বইয়ে খোলা, বইয়ে দেখবা দুইটা বিদঘুটের সূত্র দেয়া আছে, সেটা হচ্ছে করলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার দেখো দুটি বস্তুর মধ্যে হচ্ছে সংঘর্ষ হলে এদের মধ্যে ভরবেগ সংরক্ষিত হয়, ট্রু। প্রত্যেক ভরবেগ পরিবর্তিত হয়, এটাও ট্রু, ভরবেগ তো পরিবর্তিত হয়। প্রত্যেকের উপর ঘাত বল ক্রিয়া করে, হ্যাঁ, ঘাত বল হচ্ছে ক্রিয়া করবে, ঘাত বল ক্রিয়া করে দেখে কি হয়, অল্প সময়ের জন্য টাক খেয়ে সরে যায়। তো এইটা হচ্ছে মেইনলি কোনটা, 1 2 এবং হচ্ছে 3। 10 কেজি ও 12 কেজি ভরের দুটি বস্তু যথাক্রমে 5 মিটার পার সেকেন্ড ও 6 মিটার পার সেকেন্ড বেগে পরস্পর বিপরীত দিকে একই রেখা বরাবর চলে সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পর তারা নিজ নিজ গতিপথের বিপরীত দিকে চলা শুরু করছে। সংঘর্ষের পর 10 কেজি ভরের বস্তুর বেগ 7, সংঘর্ষের পর 12 কেজি ভরের বস্তুর বেগ কত। আচ্ছা, এটাও হচ্ছে কিন্তু এই টাইপের, কিন্তু একটা তোমাকে বলতে পারো আমি সিকিউই করাই দিতেছি, সোজা হিসাব, বুঝছো, সিকিউ এর মতনই। তাহলে তুমি কি করবে, দুইটা কেস আছে দেখো, এখানে দিক এবং সাইন নিয়ে একটু সচেতন থাকতে হবে। ওকে, দিক এবং সাইন নিয়ে প্রথমে কি হয়েছে, 10 কেজি ভরের বস্তুটা চলা শুরু করছে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড থেকে, এবং 12 কেজি ভরের যে বস্তুটা সেটা চলা শুরু করছে 6 মিটার পার সেকেন্ড থেকে। ওকে, এরপরে কি বলছে যে তারা একই রেখা বরাবর বিপরীত দিকে চলা শুরু করে, মানে 10 যদি 5 এর দিকে যায়, সেখানে তুমি দেখো এখানে একটা জিনিস বলছে, কিন্তু আমরা এটাকে মিসম্যাচ করছি। 12 কেজি ভরের বস্তুটাকে বিপরীত দিকে বলছে না, তাহলে 5 এদিকে চললে 6 হচ্ছে এদিকে চলবে। ওকে, আচ্ছা, তো সংঘর্ষের পর তারা নিজ নিজ গতিপথের বিপরীত দিকে, 5 যদি এখানে থাকে, এখন হচ্ছে 5 উল্টায় যাবে, 5 এদিকে যতক্ষণ গেছে এখন এদিকে যাবে। আমি বলতে পারি কি, এই যে 10 কেজি যেটা আছে, ওর এখন গতি হচ্ছে বেগ কত 7, তাহলে 7 হচ্ছে এই দিকে। আর 12 কেজি ভরের যেটা, সেটার হচ্ছে বেগ কত ছিল, এই দিকে 6 ছিল, এখন সেটা উল্টায় দিকে কত হয়ে যাবে, বি হবে, উল্টা দিকে বি। আচ্ছা, তুমি প্রথমেই হচ্ছে একটা ধনাত্মক ঋণাত্মক প্রান্ত ধরে নিবা, ধরো এই সাইডটা, অর্থাৎ এদিকে গেলে পজিটিভ হবে, এদিকে গেলে নেগেটিভ হবে। সিমিলারলি এই কেসেও এদিকে গেলে পজিটিভ হবে, এদিকে গেলে হচ্ছে নেগেটিভ হবে। ওকে, আচ্ছা, তাহলে একটা কাজ করি, দেখো প্রথম ক্ষেত্রে কি ছিল, প্রথম ক্ষেত্রে ছিল 10টা এদিকে যাচ্ছে পজিটিভ দিকে, তাহলে 10 ইন্টু 5, 12টা বিপরীত দিকে যাচ্ছে নেগেটিভ দিকে, তাহলে 12 গুণ 6 সমান সমান 10টা বিপরীত দিকে যাচ্ছে, তাহলে কি বলতে পারি, মাইনাস 10 গুণ 7, আর ভি হচ্ছে পজিটিভ দিকে, তাহলে বলতে পারি প্লাস 12 গুণ ভি। তাহলে এইটার মান বসাও, ভি হচ্ছে কত আসে আমাকে একটু জানাও, ঠিক আছে, ভি হচ্ছে কত আসে, আমি ততক্ষণ করতে থাকি। ভি হচ্ছে আসে 10 গুণ 5 বিয়োগ 12 গুণ 6 যোগ 10 গুণ 7, আনসার বাই 12, আনসার আসে হচ্ছে কত, 4। এখন প্রশ্ন হচ্ছে 4 কি ধনাত্মক না ঋণাত্মক, তুমি আমাকে বলো, এই যে পজিটিভ দিকে যাচ্ছে না, তাহলে কি হবে, ধনাত্মকই হবে। তাহলে আমি কি বলতে পারি, 4 মিটার পার সেকেন্ড।
তো এটা হচ্ছে মেইনলি এখানে হচ্ছে আমরা ইউজ করবো। ক্যালকুলেটরে ফাস্ট ফাস্ট হইতে হবে, ঠিক আছে? ক্যালকুলেটরে যে টাইপিং স্পিড সেটাও কিন্তু হচ্ছে অনেক বেশি হইতে হবে। ওকে, আচ্ছা। তো এটাও সেম, যে 10 কেজি ভরের আগের ম্যাথটাই। তো সংঘর্ষের ক্ষেত্রে কি হয়, ভরবেগ সংরক্ষিত হয় ট্রু, গতিশক্তি সংরক্ষিত হবে কি হবে না ডিপেন্ড করে কার উপর, স্থিতিস্থাপক সংঘর্ষের উপর। এখানে দেখো দুজনে আলাদা হয়ে গেছে না, যে কোনো দুইটা বস্তু যদি আলাদা হয়ে যায় সেটাই স্থিতিস্থাপক, বা যদি চিপকায় যায় সেটা হচ্ছে অস্থিতিস্থাপক। ওকে, স্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তি সংরক্ষিত হইতেছে, এবং কি সংঘর্ষে অস্থিতিস্থাপক না, কারণ কি তারা আলাদা হয়ে গেছে। তাহলে আনসার কত, আনসার হচ্ছে 1 এবং 2। ওকে, তাহলে আমরা হচ্ছে এই পার্টটুকু পর্যন্ত শেষ করছি। এবার হচ্ছে তোমাদের এখন হচ্ছে 2 মিনিটের রেস্ট। ওকে, রেস্ট পর আমরা কৌণিক গতি শুরু করবো। কৌণিক গতির পার্টটুকু হচ্ছে ইয়া হবে। আচ্ছা, 21 কেজি যেটা বলছিলাম, 21 কেজি তোমরা ক্লিয়ার হয়েছো আর কি। 21 কেজি হচ্ছে টাইপিং মিস্টেক ছিল। ওকে, টাইপিং মিস্টেক ছিল এখানে, এখানে শুধুমাত্র একটা বিয়ের কথা বলছে। আচ্ছা, আমরা অ্যাজ ইউজুয়াল হচ্ছে বলি, আজকে হচ্ছে ভয়েসে তোমরা প্যারা খেতে পারো যারা হচ্ছে আসো, কারণ অ্যাজ ইউজুয়াল যেখানে হচ্ছে আমি লাইভ নেই ওইখানে হচ্ছে ওরা অলরেডি প্রিমিয়াম অ্যাক্সেস করে ফেলছে, বুঝতে পারছো? এই জন্য হচ্ছে গ্রুপে লাইভ দিতে পারতেছিলাম না ওইটা দিয়ে। আচ্ছা, অবশ্য তোমাদের 2 মিনিট হচ্ছে রেস্ট, চাইলে হচ্ছে একটু ঘোরাফেরা করে হাঁটাহাঁটিও করে আসতে পারো। ওকে, তো এটা হচ্ছে তোমাদের আপাতত হচ্ছে 2 মিনিটের হচ্ছে একটা রেস্ট। ওকে, আমি হচ্ছে 2 মিনিটের রেস্ট নিয়ে তারপর হচ্ছে আবার আমাদের যে পরের পার্টটা, সেই পরের পার্টটা হচ্ছে স্টার্ট করবো। ওকে, তোমরা হচ্ছে থাকো, আমরা হচ্ছে পরের পার্টটা হচ্ছে দেখতেছি।
আচ্ছা, তো আমরা হচ্ছে আমাদের ক্লাসে আবার আইসা বসছি ঈদের রাত। তোমরা হচ্ছে অনেকে ধৈর্য নিয়ে বসে আসো, এই জন্য হচ্ছে কংগ্রাচুলেশন যে তোমরা হচ্ছে এইচএসসি পড়া এখন পড়তেছো। ঠিক আছে, কালকে ইনশাল্লাহ ছুটি। পরের দিন হচ্ছে আমরা আবারও আমাদের ক্লাসটা হচ্ছে স্টার্ট করতে হবে। তো আমরা এখন স্টার্ট করি আমাদের পরেরটা। পরেরটা হচ্ছে কি কি আছে একটু দেখে ফেলি, এই হিসেবে যেটা আসে সেটা হচ্ছে স্টার্ট করতেছি। Okay, আসো, পরেরটার ক্ষেত্রে আমাদের কাছে কি কি আছে, আমাদের হচ্ছে এইখানে যেটা হচ্ছে আছে প্রথমটা দেখো, যে কৌণিক গতিতে, আমরা এখন কৌণিক গতিতে যাব। কৌণিক গতিতে কি কি আছে, তো আমরা হচ্ছে ম্যাথ প্র্যাকটিস করতে করতে যতটুকু লাগে দেখে ফেলবো। এখানে বলছে কি 1 রেভলিউশন পার সেকেন্ড, আরপিএস মানে 1 রেভলিউশন পার সেকেন্ড। আরপিএস মানে হচ্ছে কি, যে তুমি পুরো একটা যদি এরকম বৃত্ত হয় পুরোটা ঘুরে আসছো, এটাই 1 রেভলিউশন। তাহলে পুরো ঘুরে আসা মানে কত রেডিয়ান, 2 পাই রেডিয়ান পার সেকেন্ড, তাই না? রেভলিউশন পার সেকেন্ড, রেভলিউশনটা কত, 2 পাই পার সেকেন্ড। বুঝতে পারছো? তাহলে 2 পাই রেডিয়ান পার সেকেন্ড, এটা হচ্ছে আনসার। একটা ঘড়ির ঘন্টার কাঁটার কৌণিক বেগ কত, আমরা কি জানি? কৌণিক বেগ ওমেগা, যদি আমাকে বলা হয় ওমেগা ভেক্টর এই হিসাবে যদি তুমি বের করতে চাও, এটা হচ্ছে কোন দিক থেকে আসে? আসে হচ্ছে কিন্তু মেইনলি ভি থেকে। কোনখান থেকে আসে? আসে কিন্তু ভি থেকে। যে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা ক্রস আর ভেক্টর, এটা আসবে এখান থেকে, তুমি ওমেগা আসবে। একটা দেয়াল ঘড়ির ঘন্টা, মিনিট ও সেকেন্ডের কাঁটার কৌণিক বেগের হচ্ছে অনুপাতটা কত হবে? আচ্ছা, দেখো এটা হচ্ছে কি, কৌণিক বেগ কি 2 পাই, প্রত্যেকেই 2 পাই ঘুরে আসে। এই একটা ঘড়ি প্রত্যেকে 2 পাই ঘুরে আসে। একটা সেকেন্ডের কাঁটা কতক্ষণ পরে আসে? সেকেন্ডের কাঁটা আসে 60 সেকেন্ড পরে। ঘন্টার কাঁটা কতক্ষণ পরে আসে? ঘন্টার কাঁটা আসে 12 ঘন্টা পরে। মানে কি, 12 ঘন্টা 60 মিনিট 60 সেকেন্ড ইস টু 2 পাই ডিভাইড বাই মিনিটের কাঁটা। মিনিটের কাঁটা কতক্ষণ পরে আসে? 60 মিনিট পরে, 60 × 60। ওকে, এরপরে কে আসে? এরপরে আসে 2 পাই বাই সেকেন্ডের কাঁটা, 60 আসে। তাহলে এবার তুমি এই কাজটা করো, যে সবাই তো 1 হয়ে যাবে, তাই না? 1 হয়ে যাওয়ার পর কত কত আসতেছে, তুমি দেখো 60, এটা হচ্ছে 60, এটা 60, তাহলে প্রত্যেকটা থেকে 60 কেটে দিই। ঠিক আছে, 60 কেটে দিলাম। আচ্ছা, এখন তাহলে থাকে কি, এটা হচ্ছে 1, সেকেন্ডের কাঁটা হচ্ছে 1 এর যদিও আসে, মিনিটের অনুপাত তুমি যদি চিন্তা করো, প্রত্যেক কিন্তু ভাগে অবস্থায় আছে। প্রথমটা এইটাকে ভাগ করো, দেখো এটাকে ভাগ করলে কত আসে? 1/12 × 60। ওকে, ইস টু মানে হচ্ছে ভাগ আর কি, ডিভাইডেড বাই 1/60। তাহলে কত আসছে? এটা এটা আসলে কিসের অনুপাত? এটা কিন্তু ঘন্টা ইস টু হচ্ছে আমাদের মিনিট, এটার অনুপাত। ঘন্টা ইস টু মিনিট হচ্ছে আমাদের কাছে কত? 60 ডিভাইডেড বাই 12 × 60, বা হচ্ছে 1:12। এটা হচ্ছে ঘন্টা ইস টু মিনিট। এবার একটু মিনিট ইস টু ঘন্টা করি। মিনিট ইস টু ঘন্টা হচ্ছে কত? 1/60। দেখো মিনিট হচ্ছে কত আসছে, উপরে 1 গেছে, নিচে হচ্ছে 60 গেছে। ওকে, মিনিট এইটা, মিনিট হচ্ছে এইটা, আর মিনিট এটা হচ্ছে, সেকেন্ড হচ্ছে এটা গেছে। সেভাবে আসছে 1/60 আসে। এখন তাহলে তুমি আমাকে বলো কি কি আসতে পারে। দেখো 12 আর 1 আছে, তুমি যদি এটাকে এই কাজটা করো, ঘন্টা ইস টু মিনিট ইস টু সেকেন্ড। ওকে, ঘন্টা ইস টু মিনিট ইস টু সেকেন্ড যদি করো, এখানে হচ্ছে কি কাজ করতে হবে, তুমি সোজা হিসাব এটাকে 12 দিয়ে গুণ দিয়ে ফেলো, তাইলেই হচ্ছে হয়ে যায়। তাহলে কত হয়? 1:12 আর 60 12 দিয়ে গুণ করলে কত হয়? 60 × 12 হয় হচ্ছে 720। বুঝতে পারছো? তাহলে কৌণিক বেগ 1, 12, 720, এটা হবে আনসার। মানে মেইন কথা হচ্ছে এখানে কিছুই না, মেইন কথা হচ্ছে এখানে তুমি আসলে অনুপাতটা কেমনে সাজাচ্ছ তার উপর ডিপেন্ড করবে। আর এমসিকিউ এ কুইকলি করার জন্য কি করবা? এমসিকিউ এ কুইকলি করার জন্য ভাই সোজা হিসাব, একদম সোজা হিসাব, 2 পাই আর 12 60 এগুলো ভাগ দেওয়া শুরু করে দিবা, তাইলেই হয়ে যাবে। জাস্ট ভাগ দিবা, কত গুণ হয়েছে এটা দেখলেই হবে। কারণ তুমি কি মনে হয় যে এই অপশন গুলা এগুলা লাগেই না আসলে? কিভাবে তুমি এটা অ্যাপ্রোচ করবে তোমাকে বলি। দেখো ঘড়ির কাঁটা সবচেয়ে স্লো ঘোরে, তাই না? ঘড়ির কাঁটা কি ঘোরে? সবচেয়ে স্লো ঘোরে। তাহলে ঘড়ির কাঁটার মানটা সবচেয়ে কম হবে। দেখো ঘড়ির কাঁটা কি 720 হইতে পারে? এত বেশি না। তাহলে ঘড়ির কাঁটা হবে 1 নাহলে 2, হয় এইটা হবে না এইটা হবে। আমি প্রথমেই হচ্ছে 2টা বাদ দিয়ে দিচ্ছি, কারণ কি ঘড়ির কাঁটা সবচেয়ে বেশি ফাস্ট ঘুরবে না। সবচেয়ে ফাস্ট ঘুরবে কোনটা? ফাস্ট ঘুরবে সেকেন্ডের কাঁটা। সবচেয়ে স্লো ঘুরবে কোনটা? ঘন্টার কাঁটা। তাহলে দেখছো ঘন্টা হচ্ছে 1, ঘন্টা 1 হইলে সেকেন্ড হচ্ছে 720, সেটা বুঝাইতেছে এখানে। তাহলে এই হয় এটা নাকি এটা। এরপরে তুমি সেকেন্ডটা করবা, সেকেন্ডটা কোনটা? এই যে একটা, যে এই যেটা, এটা করলেই বুঝে যাবে যে 1/12 দেখছো না, তাহলে বুঝা গেছে এটা হবে 1/12।
এই হচ্ছে এমনি করতে হবে, ঠিক আছে? এমনি হচ্ছে আমরা মেনলি করবো। পৃথিবীর নিজ অক্ষে ঘূর্ণনের জন্য জাতীয় স্মৃতিসৌধের কৌণিক বেগ কত? দেখো, তোমার মনে করো এটা পুরো পৃথিবী, এটা বাংলাদেশ, বাংলাদেশে এখানে জাতীয় স্মৃতিসৌধ আছে, তাহলে পুরো পৃথিবীর যে কোনো এই যে জায়গাগুলো আছে এগুলো কি সবগুলো কিন্তু সব জায়গায় কৌণিক বেগটা আমার কি থাকবে? কৌণিক বেগ কিন্তু সেম। সেই কৌণিক বেগটা কত? 2π/24 ঘন্টা 60 মিনিট 60 সেকেন্ড, এটাই হচ্ছে মান। এটা কত আসছে? 2 × 3.1416/24 × 60 আর হচ্ছে 7.27 × 10⁻⁵, অর্থাৎ পৃথিবীর যে ঘূর্ণন বেগ সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে আমার যে স্মৃতিসৌধ, সেই স্মৃতিসৌধের বেগ হবে। 0.01 মিটার দৈর্ঘ্যের একটা ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তীয় বিন্দুর রৈখিক বেগের মান হচ্ছে কত? আচ্ছা, তাহলে রৈখিক বেগ v ইজ ইকুয়াল টু হচ্ছে কত? ওমেগা ইন্টু হচ্ছে আর। তাহলে ওমেগা হচ্ছে কত? ওই মিনিটের কাঁটার 2π/60 × 60, আর হচ্ছে কত? 0.01। ওকে, তাহলে এটা হচ্ছে আমরা কি বলতে পারি? 2π/60 × 60 ইন্টু হচ্ছে 0.01, আসবে হচ্ছে 1.74 × 10⁻⁵ মিটার পার সেকেন্ড। ওকে, সেটা হচ্ছে আসতেছে আমাদের কাছে। একটা চাকার জড়তার ভ্রামক দেওয়া হয়েছে 5 × 10⁻³ প্রতি সেকেন্ডে 20 বার আবর্তন করতেছে। চাকাটিতে 20 সেকেন্ডে থামানো হলে ইহার কৌণিক ত্বরণ। দেখো, কৌণিক ত্বরণ সোজা বাংলায় কি? কৌণিক ত্বরণ হচ্ছে আমাদের যেই ওমেগার পরিবর্তন বাই সময়, তাই না? তাহলে ওমেগা মানে হচ্ছে ওমেগা ফার্স্টে কি ছিল? ওমেগা 1, সেটা চিন্তা করো কি ছিল? সেটা ছিল হচ্ছে প্রতি সেকেন্ডে 20 বার ঘুরতেছে, মানে কি? সে হচ্ছে একবার ঘোরা মানে কি 2π, 20 বার ঘোরা মানে কি? 20 বার ঘোরা মানে 20 × 2π। ওকে, 20 × 2π ডিভাইডেড বাই প্রতি সেকেন্ড সময় কত? 1 সেকেন্ড। তাহলে ওমেগা 1 কত? 40π। আর ওমেগা 2 ফাইনালি সে কি হয়েছে? ফাইনালি সে থেমে গেছে, তাহলে তার কৌণিক বেগ কত? 0। ওমেগার পরিবর্তন ধরো, ওমেগার পরিবর্তন 40π। কত সেকেন্ডে? সেকেন্ড হচ্ছে 20 সেকেন্ডে, কত আসবে? 2π আসবে, এই আলফার মান। এখানে জড়তার ভ্রামক এমনি তোমাকে এমনি পরের ম্যাথটা আসবে, কৌণিক ত্বরণের জন্য লাগতেছে না। জড়তার ভ্রামক, আচ্ছা, জড়তার ভ্রামক মেইনলি আমরা জানি যে যদি তুমি এখানে লেখো যে I ইজ ইকুয়াল টু হচ্ছে mr², এটা আমরা লিখি, ঠিক আছে? এবং স্পেসিফিক কিছু জিনিসগুলোর হচ্ছে জড়তার ভ্রামক থাকে, যেমন হচ্ছে কি, যেমন হচ্ছে তুমি যদি বলো একটা দণ্ড আছে, এই দণ্ডটা যদি মাঝখান থেকে তুমি নাও, ঘুরাও, তখন এটার দণ্ডের যদি দৈর্ঘ্য L হয়, তবে আমরা বলি এটার জড়তার ভ্রামক হয় ml²/12। যদি একটা দণ্ড থাকে, দণ্ডের দৈর্ঘ্য যদি L হয়, ভর হচ্ছে m হয়, তখন সাইড থেকে করলে সেটা হয়ে যায় ml²/3। আচ্ছা, আর যদি একটা বৃত্তাকার চাকতি আমরা নেই, চাকতির ভর m, চাকতির ব্যাসার্ধ যদি r হয়, তবে মাঝখান থেকে যদি আমরা নেই, তবে এই অভিলম্ব বরাবর নিলে সেটা হয়ে যায় হচ্ছে কত? mr²/2। ওকে, আর এই একটা বৃত্তাকার চাকতি যেরকম হবে, চিন্তা করো একটা চাকতির উপর চাকতি, চাকতির উপর চাকতি, এরকম সাথে সাথে কি হয়ে যায়? একটা সিলিন্ডার হয়ে যায়, নিরেট সিলিন্ডার। তাই এই বৃত্তাকার চাকতির যেই জড়তার ভ্রামক হবে, নিরেট সিলিন্ডারের জড়তার ভ্রামক হচ্ছে সেমই হবে। ওকে, সেইটাই। ঘূর্ণন গতিতে বস্তুর ভরের মতো কাজ করে কোনটা? আমি কি বলছিলাম? ঘূর্ণন গতি নর্মালি আমরা m বলি, আর ঘূর্ণন গতিতে সেই m এর বদলে I ধরা হয়। I হচ্ছে কি? জড়তার ভ্রামক। জড়তার ভ্রামকের একক কোনটা? I = mr², মানে কি কেজি মিটার স্কয়ার হবে। সরু সুষম দণ্ডের m এবং দৈর্ঘ্য হচ্ছে কত? দৈর্ঘ্য হচ্ছে, যদি এখানে বলা হয়েছে কোনটা, দৈর্ঘ্য এখানে তোমার হবে L। দণ্ডটির dx অংশের ভর কত? দেখো, dx মানে কি? একটা অংশ, মানে অংশ, পার্ট একটা। আমি ফার্স্টে কি বলতে পারি যে ঘনত্ব গুণ dx, এটা বললে কি হয়ে যায়? আমি ওই জায়গার ভর পেয়ে যাবো। ঘনত্ব কত হবে? m/l, অর্থাৎ এই পুরাটার ভর 10 কেজি, দৈর্ঘ্য 2, তাহলে 10/2 এতটুকু থাকবে। তাহলে m/l dx, এটাই হচ্ছে কি হবে? এটাই হবে হচ্ছে আমাদের যে dx অংশের ভর। এই যে একটা অংশ আছে না, এই অংশটার ভর কত হবে? ফার্স্ট হচ্ছে ঘনত্ব বের করে নিলাম, ঘনত্ব দিয়ে অংশটুকু গুণ দিয়ে দিলাম, তাইলে এটা শেষ। এখানে ঘনত্ব কিন্তু আবার কি? ঘনত্ব কিন্তু দৈর্ঘ্যের রেসপেক্টে, পুরো আয়তনের রেসপেক্টে কিন্তু ঘনত্ব না। ওকে, আচ্ছা, কোন চিত্রে সরু ও সুষম দণ্ডের ভর হচ্ছে m, দৈর্ঘ্য হচ্ছে দেয়া আছে ab, ঘূর্ণনক্ষের সাপেক্ষে দণ্ডটির জড়তার ভ্রামকের সম আকলিত রূপ হচ্ছে কোনটা? এটা সমাকলনের মেইন ইস্যু থাকে, তোমরা যাদের ইন্টিগ্রেশনের ভালো আইডিয়া আছে তারা ভালো করতে পারবা। সেক্ষেত্রে আমরা জিনিসটা কি বলি যে এটা হচ্ছে x দূরত্বে আছে। ওকে, x দূরত্বে আছে এবং আমরা কি করি? 0 থেকে একদম l পর্যন্ত x দূরত্বটা নিতে চাই, ইন্টিগ্রেশনের লিমিটটা 0 থেকে l পর্যন্ত নিয়ে যাব। ওকে, আচ্ছা, এটা হচ্ছে x এর সাপেক্ষে কিন্তু ডিফারেন্সিয়েশন হচ্ছে, dx আছে, x আছে, তাহলে x এর রেসপেক্টে ইন্টিগ্রেশনটা করব। তাহলে ইন্টিগ্রেশন অফ, আমি বলি কি, 0 থেকে l, এবং তুমি চিন্তা করো, জাস্ট নরমালি চিন্তা করো, আমরা ইউজ করি আসলে কি? আমরা ইউজ কিন্তু করি আসলে তোমার যে ভরটাকে নিয়ে আমরা করি। যেমন
আমরা ভর কি ইউজ করি, আমরা ভর ইউজ করি হচ্ছে যে ডিএম, যেটা ডিএম এর রেসপেক্টে এক্স স্কয়ার করি। তাহলে তুমি আই চিন্তা করো, আই ইজ ইকুয়াল টু কত, আই ইজ ইকুয়াল টু এম আর স্কয়ার। এটা এখানে ডিফারেন্স ইন্টিগ্রেশন কার রেসপেক্ট করতেছে, এই দূরত্বের রেসপেক্টে। তাহলে এখানে শুধুমাত্র কি থাকবে, এক্স স্কয়ার থাকবে, ডিএক্স থাকবে। আর এই যে এম, এই এমটা কি হবে, এমটা হবে হচ্ছে এম বাই এল থেকে আসবে, ঘনত্বের থেকে। এম বাই এল থেকে ঘনত্ব আসবে, এবং এই যে জিরো থেকে এল যেটা, সেটা এক্স স্কয়ারের সাথে ডিএক্স এ যাবে। এটা তুমি বলতে পারো যে ভাই কেমন অড ভাবে বললেন, এটাকে আসলে ওইভাবে বোঝা যায় কিনা। জিনিসটা হচ্ছে কি, আমি তোমাকে বলি ফার্স্ট, এই জিনিসটা হচ্ছে আমরা এইভাবে করি যে তোমার হচ্ছে ডিএম থাকে, ডিএম থাকে, ডিএম এর সাথে তুমি আসলে করো হচ্ছে কি, ডিএম এর সাথে তুমি করো হচ্ছে এক্স স্কয়ার। তাহলে তুমি চিন্তা করো ডিএম হচ্ছে কি, ডিএম ইজ ইকুয়াল টু, মানে ছোট যে অংশটার ভর, সেই অংশটার ভর কি হবে, এম বাই এল ইন্টু ডিএক্স। এই ইন্টিগ্রেশনটাকে আমরা কি বলি, ডিএম, ইন্টিগ্রেশন অফ ডিএম এক্স স্কয়ার। তাহলে ডিএম মানে কি, এম বাই এল ইন্টিগ্রেশন অফ এক্স স্কয়ার ডিএক্স। কোথা থেকে কোথায় লিমিট করবা, জিরো থেকে এল, এতটুকু জাস্ট এখানে বলা আছে, ঠিক আছে। জাস্ট তোমার নরমালি সিম্পলি বুঝাইছি, যেটা ভরকে ইন্ডিকেট করে, আর হচ্ছে মেইনলি এটা দূরত্ব যেটা থাকে তাকে ইন্ডিকেট করে। ওকে, আচ্ছা। এম ভরের একটা দৈর্ঘ্য সুষম দণ্ডের মধ্যবিন্দু দিয়ে দৈর্ঘ্যের অভিলম্ব বাড়াবো। তাহলে একটা দণ্ডের মধ্যবিন্দু দিয়ে গেলে এটাকে আমরা কি বলি, এটাকে বলি হচ্ছে এম এল স্কয়ার বাই হচ্ছে 12। একটা পাতলা বৃত্তাকার চাকতি যে কোনো ব্যাসের সাপেক্ষে। আচ্ছা, এখানে হচ্ছে একটা উপপাদ্য কাজে লাগে, বুঝছো? এখানে কি লাগে, এখানে হচ্ছে একটা উপপাদ্য কাজে লাগে। এটা একটা চাকতি, এই চাকতির মনে করো হচ্ছে এটা অভিলম্ব বরাবর। অভিলম্ব বরাবর যখন যায়, আমরা কি জানি, অভিলম্ব বরাবর গেলে সেটা হয়ে যায় হচ্ছে এম আর স্কয়ার বাই হচ্ছে কত, বাই হচ্ছে 2। আচ্ছা, আমরা যখন হচ্ছে এই যে লম্ব অক্ষপথ পড়ছিলাম, মনে আছে যে এটা যদি আই জেড হয়, এটা যদি আই এক্স হয়, আর আরেকটা যদি মনে করো আই ওয়াই হয়, তাহলে কি বলা হয়, আই এক্স প্লাস আই ওয়াই ইজ ইকুয়াল টু আই জেড। এখানে আই এক্স এবং আই ওয়াই সেম, আমি কি বলতে পারি, 2ix। এই দেখো, এটা কি ব্যাসের সাপেক্ষে না, একটা অক্ষ যদি যাই আই এক্স বরাবর, এটা কি ব্যাসের সাপেক্ষে। লাইক চিন্তা করো, এটাও যদি একটা বৃত্তাকার চাকতি হয়, এটা হচ্ছে এরকম লম্ব বরাবর, এইটা দিয়ে দিলে কি হয়, ব্যাসের সাপেক্ষেই হয়। এটা জাস্ট এখানে বোঝানো হয়েছে। 2ix ইজ ইকুয়াল টু হচ্ছে এম আর স্কয়ার বাই 2। তাহলে ix টাই হচ্ছে কি ব্যাসের সাপেক্ষে, এটা হচ্ছে এম আর স্কয়ার বাই হচ্ছে 4 হবে। এম আর স্কয়ার কত, বাই হচ্ছে 4। খেয়াল, এককগুলা খেয়াল রেখো। বৃত্তাকার চাকতির পৃষ্ঠের অভিলম্ব বরাবর গমনকারী স্পর্শকের সাপেক্ষে। আচ্ছা, তো মনে করো যে এটা হচ্ছে আমরা একটা বৃত্তাকার চাকতি, এটা একটা বৃত্তাকার চাকতি, এর হচ্ছে অভিলম্ব এটা, ওকে, এবং বলছে স্পর্শকের সাপেক্ষে অভিলম্ব ভাবে। তাহলে স্পর্শকটা মেইনলি কোন জায়গায় থাকে, এই বরাবর থাকে, এই বরাবরই বলছে অভিলম্ব সাপেক্ষে কত হবে। এক্ষেত্রে আমরা ইউজ করি সমান্তরাল অক্ষপথ। এই অক্ষ বরাবর কত, এই অক্ষ বরাবর হচ্ছে এম আর স্কয়ার বাই 2। তাহলে এই দূরত্বটা কত, দূরত্ব হচ্ছে আর স্কয়ার, মানে আর আর কি থাকবে, আমরা কি জানি, আমরা জানি যে তোমার সমান্তরাল অক্ষপথ অনুসারে আই ইজ ইকুয়াল টু হচ্ছে আই জি প্লাস এম এইচ স্কয়ার, এম এইচ স্কয়ার। এম এইচ স্কয়ার মানে হচ্ছে দূরত্বটা আর কি। এখানে আই জি কত, মেইনলি যে সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে যাচ্ছে, এম আর স্কয়ার বাই হচ্ছে 2 প্লাস হচ্ছে এম আর স্কয়ার। এটা কত হয়, এটা হয়ে যাবে হচ্ছে 3/2 ইন্টু এম আর স্কয়ার। 3/2 ইন্টু হচ্ছে এম আর স্কয়ার হচ্ছে ফাইনাল আনসার। গোলাকার চাকতি বা পৃষ্ঠে অভিলম্ব ভাবে কত হবে, তুমি জানো, এটা হচ্ছে এম আর স্কয়ার বাই হচ্ছে 2। এই মাত্রই করে আসছে। এখানে বলা হয়েছে কত, দেখো এই বরাবর যদি তুমি আসো, জাস্ট এখানে লিখে রাখো, দেখো এক্স ওয়াই দণ্ডের সাপেক্ষে ঘূর্ণনশীল, দণ্ডের মোট দৈর্ঘ্য 2 মিটার, মোট ভর 2 কেজি, চিত্রকয়ের জড়তার ভ্রামক I1, চিত্রকয়ের জড়তার ভ্রামক I2 হলে কোনটি সঠিক। এটা হচ্ছে I1, এটা হচ্ছে I2। এখন I1 এবং I2 এর অনুপাত এটা কত হয়, এইটা হয় হচ্ছে এম আর স্কয়ার বাই হচ্ছে 3। এটা হয়ে যায় হচ্ছে এম আর স্কয়ার বাই হচ্ছে কত, বাই হচ্ছে 12। তাহলে I1 is to I2 কত হবে, I1 is to I2 করে দেখো, দেখো 4:1 আসবে, 3 আর 4। I1 is to I1 কত হবে, 4:1। এটি জাস্ট নির্দিষ্ট ভরের চাকতির ব্যাসার্ধ অর্ধেক করা হলে কেন্দ্রমুখী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত হবে। তাহলে I প্রপোর্শনাল টু হচ্ছে এম আর স্কয়ার, মানে ইকুয়াল টু এম আর স্কয়ার। ফাইনালি তোমার কাছে কত হবে, ফাইনালি আসবে হচ্ছে I প্রপোর্শনাল টু হচ্ছে আর স্কয়ার। তাহলে চিন্তা করো, আর যখন অর্ধেক করছো, I কত গুণ হবে,
যদি আর অর্ধেক করো তাহলে আই অর্ধেক করলাম মানে 1/2 হোল স্কয়ার, আই হয়ে যাবে 1/4 মানে হচ্ছে 1/4। সমানুপাতিক গুলো এমনি ইউজ করবো, যেটার মান হবে সেটা মানটা বসায় অন্য সাইডে ইউজ করে দিবা। ঠিক আছে, কালকে একটু তোমাদের ট্যাকটিক্স বলছিলাম যে কিভাবে কত গুণ হবে কি না হবে, এই ওয়েতে হচ্ছে করতে পারবা। ওকে, আচ্ছা এবার আসলে হচ্ছে পরের পার্টে আমাদের কাছে কি কি আছে। আমাদের এবার আছে হচ্ছে বস্তুর জড়তার ভ্রামক কার কার উপর নির্ভর করবে, অর্থাৎ নির্ভর করবে তার ভর কেমন, তার দূরত্ব কেমন, তারপরে তার ঘূর্ণন অক্ষ কোনটা, এইটা না এইটা না এইটা, এগুলোর উপর নির্ভর করবে। তাহলে আমি কি বলতে পারি, ভর এবং হচ্ছে ঘূর্ণন অক্ষ। জাস্ট হচ্ছে এতটুকুই। এবার আসা হচ্ছে পরের পার্ট আমাদের কাছে কি কি আছে। চক্রগতির ব্যাসার্ধ, চক্রগতির ব্যাসার্ধ আর কিছুই না, মনে করো তুমি লিখলা হচ্ছে কোনো চাকরির সাপেক্ষে লিখছো কি mr স্কয়ার বাই হচ্ছে 2। এবার তুমি এটাকে এম এক্স স্কয়ার সাপেক্ষে লিখবা, এই এক্স টাই হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ হবে। তাহলে এক্স এখানে কত হবে চিন্তা করো, এক্স এখানে হবে আর বাই রুট। ওকে, সো এইটাই হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ, এক্স টাই হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। এটাই জাস্ট এরকম করে চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে মাপা। আচ্ছা, চাকার ভর 10 কেজি, চক্রগতির ব্যাসার্ধ 0.5 হলে জড়তার ভ্রামক। তাহলে দেখো জড়তার ভ্রামক কি জানি, এম এক্স স্কয়ার, তাই না, চক্রগতির ব্যাসার্ধের সমান 10 ইন্টু 1/2 হোল স্কয়ার, তাহলে 10/4 2.5 কেজি পার মিটার, কেজি মিটার স্কয়ার। ওকে, এটাই। এবার হচ্ছে দেখো ভর কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে বৃত্তাকার চাকতির চক্রগতির ব্যাসার্ধ কত। তাহলে আমি কি বলি, বৃত্তাকার চাকতির চক্রগতির ব্যাসার্ধ কত, mr স্কয়ার বাই হচ্ছে 2 ইকুয়াল টু mx স্কয়ার, x সমান সমান কত r বাই রুট। এটাই। এবার বলা হয়েছে ঘূর্ণন শক্তি। নরমাল শক্তি কি জানো, নরমাল শক্তি জানো হাফ mv স্কয়ার। তাই ঘূর্ণন শক্তি ওরকম ভাবে লিখবা হাফ, m এর বদলে i, v এর বদলে হচ্ছে ওমেগা, দ্যাটস ইট। হাফ ইন্টু আই ইন্টু ওমেগা স্কয়ার, এটাই হচ্ছে ঘূর্ণন শক্তি। এটা বসাইলে ঘূর্ণন শক্তি চলে আসবে। সমকোণিক বেগে আবর্তনরত কোনো দৃঢ় বস্তুর গতিশক্তি ও জড়তার ভ্রামকের অনুপাত। তাহলে দেখো দৃঢ় বস্তুর গতিশক্তি কত, হাফ আই ওমেগা স্কয়ার, জড়তার ভ্রামক কোনটা, আই, তাই না। তাহলে এইটার অনুপাতটা কি, এটার অনুপাতটা হয় হচ্ছে হাফ আই ওমেগা স্কয়ার। তাহলে এইটা কার সমানুপাতিক, এটা হচ্ছে আমাদের কৌণিক বেগের বর্গের সমানুপাতিক। বুঝতে পারছো, এই দেখো কৌণিক বেগের বর্গের সমানুপাতিক, এটা কত আসে, হাফ ওমেগা স্কয়ার না। তাহলে এই অনুপাতটা কি ওমেগা স্কয়ারের সমানুপাতিক, তাহলে কি কৌণিক বেগের বর্গের সমানুপাতিক। ওকে, আচ্ছা একটা চাকার জড়তার ভ্রামক 5 কেজি মিটার স্কয়ার, চাকাটিতে 10⁵ ঘূর্ণন গতিশক্তিতে এটা জুল হবে, 5 জুল ঘূর্ণন গতিশক্তিতে ঘুরতে কত কৌণিক বেগের প্রয়োজন। তাহলে দেখো হাফ ইন্টু আই ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 10⁵। তাহলে ওমেগা সমান কত, 10⁵ ইন্টু 2/i। এগুলো কিন্তু সব ক্যালকুলেটরে করবে, এগুলো হাতে হাতে করার জিনিসই না। ওকে, আমি কি বলতে পারি যে 10⁵ ইন্টু হচ্ছে 2/5 ওমেগা স্কয়ার, তাহলে ওমেগা আসবে কত 200 রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে ওমেগা স্কয়ার, ওমেগা আসবে কত 200 রেডিয়ান পার সেকেন্ড। 2400 জুল গতিশক্তি বিশিষ্ট একটা চাকা প্রতি মিনিটে 602 বার ঘুরে, চাকাটি জড়তার ভ্রামক। আচ্ছা তুমি চাচ্ছ যে এখান থেকে হাফ আই ওমেগা স্কয়ার সমান হচ্ছে কত, সমান হচ্ছে আমাদের বলা হয়েছে 2400 জুল। আই দেয়া আছে, এখন ওমেগা কি, ওমেগা হচ্ছে দেখো প্রতি মিনিট 602 বার ঘুরে, মানে 2π ঘুরে 602 বার, সময় কত 60 সেকেন্ড। এখন এটা বসাও, তাহলে ওমেগা বসাইলা আই পাবা তুমি এখান থেকে, আই পাবা কত তুমি আমাকে বলো, ওমেগার মান কত আসে বলো, 2π/602 বাই হচ্ছে 60, আনসার স্কয়ার। এটা হচ্ছে মান 2400 গুণ 2 ডিভাইড বাই আনসার বা রুট ওভার, তুমি এটাকে করবা পাবা হচ্ছে এখানে যেটা মানটা পাবো সেটা হচ্ছে এখান থেকে যেটা আসবে সেটা। আরেকবার হচ্ছে তুমি এখানে দেখলে বুঝবা কি যে তুমি বলছো যে 2400 জুলের একটা গতিশক্তি বিশিষ্ট চাকা প্রতি মিনিটে 602 বার ঘুরতেছে, তাহলে কত 2π ইন্টু হচ্ছে 602 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে আমাদের যে ওমেগার পার্টটা থাকবে সেটা হচ্ছে 60 সেকেন্ড প্রতি মিনিটে। আনসার স্কয়ার এটা আসবে 2400 ইন্টু হচ্ছে 2 বাই হচ্ছে আনসার। তাহলে আনসার হচ্ছে 1.21। ওকে, 1.21 কেজি মিটার স্কয়ার। আচ্ছা কেন্দ্রমুখী বল তুমি জানো, এরকম একটা বস্তু ঘুরতেছে, ভেতরের দিকে একটা বল কাজ করে কেন্দ্রমুখী, বাইরের দিকে কেন্দ্র বিমুখী। এই বলের মান হচ্ছে কত, mv স্কয়ার বাই r কিংবা m ওমেগা স্কয়ার r। এইটাই হচ্ছে দ্যাটস ইট, আর কিছু না। আচ্ছা একটা বস্তু যেদিকে যায় কেন্দ্র যে মুখী বলটা সেটা কি, ভেতর উল্টা দিকে কাজ করে, যেদিকে বল থাকে সেদিকে। তাহলে চিন্তা করো যে এই একটা বস্তু বলা হয়েছে কি 5 মিটার পার সেকেন্ড থেকে এই দিকে যাচ্ছে, গতি যদি এদিকে হয় তাহলে তার কেন্দ্রমুখী বল কোন দিকে, এদিকে থাকবে। কি হয় স্পর্শক বরাবর লম্বভাবে এদিক হইলে কি হইতো, এদিকে হইতো।
তাহলে এদিকে যাচ্ছে মানে কি পূর্ব দিকে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি কি কেন্দ্রমুখী বলের দিক কোনটা হবে? কেন্দ্রমুখী বলের দিক হবে হচ্ছে উত্তর দিক। বুঝতে পারছো? যেই দিকে যাব গতি যেদিকে তার লম্ব দিকে হচ্ছে কি? লম্ব দিকে হচ্ছে আমার কেন্দ্রমুখী বলটা হচ্ছে কাজ করবে। আচ্ছা, বলা হয়েছে 0.1 কেজি ভরের একটা পাথর খণ্ডকে 0.5 মিটার লম্বা একটা সুতার এক প্রান্তে বেঁধে বৃত্তাকার পথে প্রতি মিনিটে 70 বার ঘোরালে সুতার টান হচ্ছে কত হবে? আচ্ছা, একটু আমরা দেখি। এটা একটা পাথর খণ্ড, ঠিক আছে। এখন বলা হয়েছে বৃত্তাকার পথে তুমি প্রতি মিনিটে 70 বার ঘুরাইছো, তার মানে ওমেগা বের করতে পারি আমি, তাই না? ওমেগা হচ্ছে কত? ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই ইন্টু 70 বার প্রতি মিনিটে, মানে 60। এটা হচ্ছে ওমেগা আসবে, রাইট? তাহলে সুতার টান যেটা ভেতরের দিকে কাজ করে সেই এফ এর মান কত? এফ সমান সমান জানি এম ওমেগা স্কোয়ার আর, এখান থেকে ওমেগা বের করবা। এম হচ্ছে কত? 0.1। ওমেগা স্কোয়ার জানো, আর হচ্ছে কত? সুতা কি 0.5 মিটার না? তাহলে এই সুতাটা দেখো কত? 0.5 মিটার হবে, 0.5 হবে। ওকে, 0.1 ওমেগা স্কোয়ার 0.5, 0.1 নিলাম। ওমেগা হচ্ছে কত? 2 পাই ইন্টু 70/60 হোল স্কোয়ার ইন্টু 0.5। এটা হচ্ছে কত আসবে ফাইনালি তোমার কাছে? তোমরা হচ্ছে এই জিনিসটা তোমাদের হচ্ছে এটা কি? তোমাদের হচ্ছে এটা এইচ ডাব্লিউ। তোমরা হচ্ছে এটা করবা। ওকে, তাহলে এটা হচ্ছে তোমাদের কাজ কেমন হচ্ছে 0.1 কেজি ভরের একটা পাথর খণ্ডকে 0.5 মিটার লম্বা একটা সুতার এক প্রান্তে বেঁধে বৃত্তাকার পথে প্রতি মিনিটে তুমি তাকে 70 বার হচ্ছে ঘোরাচ্ছ। তখন তুমি হচ্ছে মোট যে ফোর্সটা অনুভব করবা সেটা হচ্ছে এখানে বলবা। তো এটাই, এটা করার পরে এবার আসছে হচ্ছে আমাদের পরের পার্ট কি কি আছে। একটা বালতিতে কিছু পরিমাণ পানি নিয়ে ব্যাসার্ধের বৃত্তাকার পথে উলম্ব তলে ঘোরানো হচ্ছে। ঘূর্ণনের কৌণিক গতি কত হলে বালতির পানি বাহিরে হচ্ছে বের হবে? আচ্ছা, এটা একটা বালতি, মনে করো একটা বৃত্তাকার পথে ঘুরাইতেছো। এটা হচ্ছে এখানে আমার বালতিটা, বালতির নিচের দিকে বালতির মোট ভর এমজি কাজ করবে। বাহিরের দিকে এমন একটা কেন্দ্র বিমুখী বল রাখতে হবে যেন সেটা সমান হয় এমজি, যেন পড়ে না যায়। এফ সমান এমজি। আমি কি বলতে পারি? আমি বলতে পারি এটাই হচ্ছে কি এমভি স্কোয়ার বাই হচ্ছে আর, এটা হচ্ছে কত? এমজি এর সমান। তাহলে বেগ কত হবে? ঘূর্ণনের কৌণিক গতি চাইছে, তাই না? কৌণিক গতি, তাহলে এটা ওমেগা দিয়ে করতে হবে। ক দিয়ে করতে হবে? ওমেগা দিয়ে। তাহলে এটাকে বলা যায় হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর ইজ ইকুয়াল টু হচ্ছে এমজি। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে √জি/আর। তাহলে √, কত? জি/আর হবে, এটা আছে। কেন্দ্রমুখী বলের সঠিক রাশি হলো এম ওমেগা স্কোয়ার আর। ঠিক আছে, আচ্ছা। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কি জানি? এটা শূন্য। কেন্দ্রবিমুখী দ্বারা এটাও শূন্য। কেন? কারণ 90 ডিগ্রি কোণে তারা থাকে। আচ্ছা, এবার তিনটা ম্যাথ করবো। এই তিনটা ম্যাথ মোটামুটি ইম্পর্টেন্ট এবং আমাদের কাছে দেখবো আমাদের কাছে আর আছে হচ্ছে কয়টা? আমাদের কাছে আর হচ্ছে বেশি নাই, একদম 100। আমরা পড়বো হচ্ছে 117, 19, 120 পর্যন্ত, ঠিক আছে। আর মোটামুটি 20টার পর্যন্ত আছে, এরপরে দেখবো হচ্ছে আমাদের পার্ট হচ্ছে শেষ। জাস্ট এই তিনটা ম্যাথ হচ্ছে একটু ইম্পর্টেন্ট, এই তিনটা ম্যাথ হচ্ছে আমরা একটু করবো। তার আগে হচ্ছে আবারও অ্যাজ ইউজুয়ালের মতো আমরা হচ্ছে 2 মিনিট হচ্ছে বা 3 মিনিট হচ্ছে একটা এক্সট্রা ব্রেক নিই, ঠিক আছে। 2 to 3 মিনিটস ব্রেক। আজকে প্রচন্ড গরম পড়ছে এবং আমি হচ্ছে এখন রুমে বসে বসে প্রচন্ড ঘামতেছি। তো 2 থেকে 3 মিনিট হচ্ছে ব্রেক। আমরা স্টার্ট করবো হচ্ছে 9:34-এ। থাকো, আমরা হচ্ছে পরের যে পার্টটা সেই পরের পার্টটা হচ্ছে স্টার্ট করতেছি।
আচ্ছা, তো আমরা পরের যে পার্টটা সেটা হচ্ছে অলরেডি চলে আসছি, এখন হচ্ছে এটা আমরা একটু করি। ওকে, তো এই তিনটা ম্যাথ হচ্ছে ভালো মতো দেখতে হবে। ওকে, বলা হয়েছে কি যে 1.5 মিটার রশির একটা সাথে যুক্ত 0.25 কেজি ভরের একটা বলকে তুমি 15 মিটার/সেকেন্ড সমবেগে উলম্ব তলে ঘুরাচ্ছ। রশির সর্বোচ্চ বিন্দুতে সুতার টান কত? আচ্ছা, রশির এটা সর্বোচ্চ বিন্দু হচ্ছে এইটা, এইখানে সুতার টান। তাহলে তুমি দেখো যে এইখানে যখন তুমি কাজ করবে কি কি কাজ করবে বলতো? এখানে হচ্ছে সুতা বরাবর এখানে একটা টি কাজ করবে, মানে হচ্ছে কি কাজ করবে? এমজি কাজ করবে প্রথম কথা। এবং তার উপরের দিকে চিন্তা করো, উপরের দিকে হচ্ছে mv²/r কাজ করবে। এই সব মিলাই কি আমার টেনশন ফোর্স কাজ করবে, দুটো বিপরীত দিকে কাজ করতেছে। টি সমান সমান টেনশন সমান সমান কত? আমি বলতে পারি mv²/r মাইনাস mg। ওকে, তাহলে এটা মান কত আসলে তুমি বের করো। এম এর মান কত? এম এর মান হচ্ছে তোমার 0.25। ওকে, ইন্টু v²/r ডিরেক্টলি দিয়ে দাও, তাহলে তাড়াতাড়ি করতে পারবা। v² হচ্ছে 15² আর হচ্ছে কত? আর হচ্ছে 1.5, আর মাইনাস হচ্ছে কত? জি মানে 9.8। আনসার আসবে হচ্ছে 35.05। ওকে, 35.05। বি এর মান তুমি জানো, এম এর মান জানো, বসাইলে হচ্ছে হয়ে যাবে। জাস্ট এতটুকু ভিজুয়ালাইজ করতে হবে। পরের ক্ষেত্রে দেখো কি বলছে, পরের যে ম্যাথটা দিছে যে এখানেও উলম্ব তলে ঘোরাচ্ছ, সর্বনিম্ন বিন্দুতে সুতার হচ্ছে টান কত হবে। এইটা আসো তুমি মনে করো এইটা এখানে, তো এটা হচ্ছে কি আমার সর্বনিম্ন বিন্দু। এই বিন্দুতে সুতার টান কত হবে? এই বিন্দুতে কি হচ্ছে এদিকে কাজ করে, তো এই বিন্দুতে দেখো এমজিও এইদিকে কাজ করে, mv²/r এইদিকে কাজ করে। তাহলে কি হয়ে যাবে? এবার যোগ হয়ে যাবে। তাহলে আগের ম্যাথটাই জাস্ট যোগ করে দিবা, m ইন্টু জি প্লাস v²/r, এটাই হচ্ছে এটি হচ্ছে আমার টেনশন ফোর্স। তাহলে আগের ম্যাথটাতে দেখো মাইনাসের বদলে আমি জাস্ট প্লাসটা বসাই দিচ্ছি, কত আসে? 39.95 নিউটন। এটাই। আবার এরপরে বলা হয়েছে যে উলম্ব তলের মধ্যখানে রশির উপর সুতার টান কত? আচ্ছা, উলম্ব তলের মধ্যখানে, তাহলে এটা হচ্ছে আমার দাগ, এটা হচ্ছে এখানে এর বাহিরের দিকে mv²/r কাজ করে এবং এর নিচের দিকে কি কাজ করে? mg কাজ করে। তাহলে টেনশন ফোর্স দেখো শুধুমাত্র এই দিকেই আছে। টেনশন ফোর্স মানে কি? দড়ি, তো দড়ির ফোর্স তো এদিকেই কাজ করবে, তাই না? তাহলে এই দিকে কি mg এর কোনো উপাংশ আছে? নাই। তাহলে শুধু mv²/r ই হচ্ছে কি হবে? এই টি এর মান হবে কি হবে? টি সমান সমান mv²/r ই হবে শুধুমাত্র। তাহলে mv²/r কত দেখো তো? 0.25 ইন্টু হচ্ছে v² হচ্ছে 15² বাই হচ্ছে 1.5, সেটা আসবে হচ্ছে 37.5 নিউটন। ঠিক আছে, এই তিনটা ম্যাথ কিন্তু অলমোস্ট সেম ধাঁচের, এই জন্য এটা আমাদের শেষ। রাস্তার ব্যাংকিং সোজা হিসাব, রাস্তার ব্যাংকিং এ tan থিটা সমান হচ্ছে v²/rg। আর tan থিটার মানে আরেকটা মানে আছে, সেটাকে কি বলা হয়? মিউ। এবং এই কোণটা কার সাথে? এই কোণটা হচ্ছে উলম্ব তলের সাথে। জাস্ট এতটুকু মাথায় রাখো, তাইলেই হবে। একটা গাড়ি নিরাপদে বাঁক নেওয়া শর্ত কি জানি? মিউ দেয়া আছে, তাহলে মিউ সমান হচ্ছে v² হচ্ছে rg। তাহলে v ইজ ইকুয়াল টু হচ্ছে √মিউ/g। আমরা কি চাবো? বেগ যেন কম হয় মিউ/g। মিউ/g বেশি হলে তো, বেশি মানে কি বেশি খারাপ, তাহলে তো ইয়াই হয়ে যাবে, উল্টাই যাবে। তাহলে v হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু √মিউ/g, এটা হবে। এরপরে বলা হয়েছে একজন সাইকেল আরোহী 500 মিটার বৃত্তাকার ব্যাসার্ধে 5 মিটার/সেকেন্ড বেগে ঘুরতে গেলে উলম্ব তলের সাথে কত কোণে? তাহলে কি জানি? tan থিটা সমান v²/rg, এবং থিটাটা কিসে আসবে? উলম্ব তলের সাথেই আসবে। তাহলে v কত? v হচ্ছে 5²। ওকে, আর হচ্ছে কত? 500, জি হচ্ছে 9.8। এবার tan ইনভার্স ইনটু আনসার দিবা, আর হচ্ছে 0.29, তাই না? 0.29 ডিগ্রি আসবে, এটাই। তো বলা হয়েছে কি নিরাপদের সর্বোচ্চ বেগ কার উপর নির্ভর করে? ব্যাসার্ধ, ওই যে v²/rg, চিন্তা করো। ব্যাংকিং কোণের উপর নির্ভর করবে? ট্রু। গাড়ির ভরের উপর না, গাড়ির ভরের তো কোনো ইকুয়েশনই নেই। তাহলে ভর যেমনই হোক, ব্যাসার্ধ, বেগ, তারপরে অভিকর্ষ ত্বরণ, এদের উপর নির্ভর করে। আনসার কত হবে? আনসার হবে 1 এবং 3। একটা রাস্তার বাঁকের ব্যাসার্ধ 50 মিটার, রাস্তার প্রস্থ 5 মিটার, বাহিরের প্রান্ত থেকে ভেতরের প্রান্ত 0.25 মিটার উঁচু। রাস্তার প্রকৃত ব্যাংকিং কোণ দেখো। রাস্তার ব্যাংকিং কোণ যখন আমরা মাপি তখন আসলে কি মাপি দেখো, এটা বাদ দিয়ে যেটা মনে করো রাস্তা, ঠিক আছে? রাস্তার ব্যাংকিং কোণ মাপার সময় আমরা আসলে এই কোণটা নিই, এই যে এই কোণটা, এটা হচ্ছে রাস্তার ব্যাংকিং কোণ। ওরা বলছে কি রাস্তার ব্যাসার্ধ 50, দরকারই নেই, আমার এখানে লাগবে ব্যাংকিং কোণ। বলা হয়েছে কি রাস্তার প্রস্থ মানে হচ্ছে রাস্তার এইখান থেকে এইখানে হচ্ছে 5 মিটার, আর রাস্তা উঁচু হচ্ছে কতটুকু? উঁচু হচ্ছে 0.25 মিটার। তাহলে এই থিটাটাই তো ব্যাংকিং কোণ। আমি কি বলতে পারি? থিটা সমান সমান কি? সাইন ইনভার্স 0.25/5। বুঝতে পারছো? এটা একটু ভিজুয়ালাইজ করতে পারলে থিটার মান চলে আসবে। কত আসে সাইন ইনভার্স অফ
0.25 বাই হচ্ছে 5, আনসার আসে 2.86 ডিগ্রি। ওকে, 2.86 ডিগ্রি। আচ্ছা, একটা রাস্তার বাঁকের ব্যাসার্ধ 50 বলা হয়েছে। রাস্তা ব্যাংকিং কার উপর নির্ভর করে? গাড়ির ভর না, গাড়ির বাঁকের বক্রতা, বাঁকের বক্রতা, হ্যাঁ। আর হচ্ছে গাড়ির বেগ, হ্যাঁ গাড়ির বেগ, এই দুজনের উপর ডিপেন্ড করে। তাহলে আনসার ওই দুই হতো। মানে মেইন কথা হচ্ছে ইকুয়েশনে তো এম ছিলই না, তাহলে কেন হচ্ছে নির্ভর করবে, রাইট? এটাই। একটা সাইকেল চালক কম বাঁকা রাস্তায় সাইকেল চালাচ্ছে, তার বেগ বৃদ্ধি পেতে হলে তাকে বাঁকাতে হবে উলম্ব কোণের সাথে বেশি করে। দেখো, চিন্তা করো, বি স্কোয়ার প্রপোর্শনাল টু ট্যান থিটা, তাহলে কি থিটা বাড়তেছে, তাহলে আমরা কি বলছিলাম, থিটাটা হচ্ছে উলম্বের সাথে। যদি বেগ বাড়াও, থিটা ট্যান থিটা বেড়ে যাবে, ট্যান থিটা বাড়লে থিটাও বাড়ে। তাহলে কি উলম্বের সাথে তার হচ্ছে কি বেশি কোণে বাঁকতে হবে। উলম্বের সাথে একই কোণে না, উলম্বের সাথে হচ্ছে বেশি কোণে বাঁকতে হবে। এখানে আনসার শুধুমাত্র 2 ছিল, ঠিক আছে? এখানে আনসার শুধুমাত্র 2 ছিল, 2 ও 3 তো লাগছে, বাট আনসার শুধুমাত্র 2 হবে। উলম্বের সাথে হচ্ছে বেশি কোণে, একই কোণে। কৌণিক বল বলো কোনটা, যেটা হচ্ছে আমরা অলরেডি পড়ে আসছি। কৌণিক বল বলতে টর্ক কে বোঝানো হয়, টর্ক। টর্ক হচ্ছে টাউ, এটাকে লেখা যায় কি হিসেবে, আই আলফা, মানে এম ইন্টু এর মতো। আবার এটাকে কি লেখা যায়, আর ভেক্টর ক্রস এফ ভেক্টর, এইভাবে লেখা যায়। এই দুটো হচ্ছে ইকুয়েশন। টর্কের অপর নাম কি, গুণন বল। কোনটি সমীকরণ, টর্ক ইজ ইকুয়াল টু আর ক্রস এফ ভেক্টর। টর্কের মাত্রা কোনটা, দেখো টর্কের মাত্রা হচ্ছে নিউটন মিটার, মানে নিউটন কি, এম এল টি ইনভার্স 2 ইনটু এম, তাহলে এটা হয়ে যায় এম এল স্কোয়ার টি ইনভার্স 2। ওকে, এল স্কোয়ার টি ইনভার্স 2। ওকে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের টর্কের মাত্রা। কোন অক্ষ সাপেক্ষে প্রযুক্ত বলের মান এবং অক্ষের লম্ব দূরত্বের গুণফলকে কি বলা হয়, মানে হচ্ছে কি এফ ইন্টু আর। এটা, তাহলে এটা হচ্ছে কি, এটাকে আমরা বলি হচ্ছে টর্ক। লম্ব দূরত্ব বলতে আসলে আর সাইন থিটাকে বোঝায়, ঠিক আছে? লম্ব দূরত্ব বলতে কাকে বোঝায়, আর সাইন থিটাকে বোঝায়। এটা কি, ঘূর্ণরত বস্তুর ক্ষেত্রে প্রযুক্ত বল এবং অবস্থান ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা হলে, আচ্ছা দেখো, আমরা যে আর ক্রস এফ ভেক্টর বলি না, ক্রস ভেক্টর মানে কি বলতো, আর এফ সাইন থিটা। ক্রস কিন্তু আর মানে ক্রসে কি হয়, সাইন থিটা হয়। আচ্ছা, টর্ক ইজ ইকুয়াল টু আর এফ সাইন থিটা। দেখো, এইটার মান সর্বোচ্চ কখন হবে, যখন 90 ডিগ্রি হবে, তখন গুণন বল সর্বোচ্চ। 0 হয় তখন কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। 180 হলে কি সর্বোচ্চ হবে, সাইন 180 এর মান কত, 0। তাহলে এটা সর্বনিম্ন হবে আবার। আনসার কত, 2 এবং 3। ওকে, আনসার কত, 2 এবং 3। চাকার ভর ও ব্যাসার্ধ যথাক্রমে 2.5 কেজি 2 মিটার, চাকাটি 10 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার কৌণিক ত্বরণ সৃষ্টি করতে হবে। প্রয়োজনীয় টর্ক, তাহলে টর্ক সমান সমান কি, আই আলফা। আই কত, এম আর স্কয়ার আলফা। এম কত, এম হচ্ছে 2.5, আর হচ্ছে 2 স্কয়ার, আলফা হচ্ছে 10। মান বসাও। এগুলো কিন্তু জাস্ট তুমি কখনো খাতায় তুলবা না, জাস্ট এরকম করছো, বসাইছো, আর হচ্ছে মানটা বসাবা, ঠিক আছে? আর মান কত আসছে, 100 নিউটন মিটার। কৌণিক ভরবেগ সংক্রান্ত, কৌণিক ভরবেগের সংরক্ষণ যদি আমি তোমাকে বলি, কৌণিক ভরবেগ কি থাকে, বাহ্যিক কোনো টর্ক প্রযুক্ত না হলে কৌণিক ভরবেগটা সেম থাকে, এটাই বোঝানো হয়। যে বাহ্যিক ধ্রুবক না হলে প্রযুক্ত টর্ক কোনটা, ধ্রুবক হলে কোনো কণার উপর প্রযুক্ত টর্ক শূন্য হবে, আমরা বলি কৌণিক ভরবেগ। টর্ক শূন্য হইলে কৌণিক ভরবেগ ধ্রুব হয়, এটাই। কৌণিক সংরক্ষণশীল বল, এগুলো কিন্তু আমরা করে আসছি কালকে। অভিকর্ষীয় বল, ঠিক আছে, যেগুলো বাধাজনিত সেগুলো হচ্ছে কিন্তু কি হবে, সেগুলো কিন্তু তোমার হচ্ছে অসংরক্ষণশীল হবে। এটা হবে হচ্ছে সান্দ্র বল, অসংরক্ষণশীল। কোনটি ঘর্ষণ বলের উদাহরণ, ঘর্ষণ বল অসংরক্ষণশীল। বাধা, কোন একটা বস্তুকে অমসৃণ তলে স্থির অবস্থায় রাখা হলে এর উপর মোট কয়টি বল হচ্ছে ক্রিয়া করবে। তাহলে দেখো, একটা বস্তুকে এরকম রেখে দিছো তুমি স্থির অবস্থায়, তাহলে এখানে কি আছে, ওর একটা ফ্রিকশন ফোর্স আছে, এবং ওর হচ্ছে কি একটা প্রতিক্রিয়া বল আছে, যে কারণে স্টেবল হয়ে বসে আছে। তাহলে কয়টা বল কাজ করতেছে, কাজ করতেছে 2টা বল। একটা পাথরকে ভবিষ্যতে হাড় উপরের দিকে ছুড়লে কয়টি বল ক্রিয়া করে, উপরের দিকে ছুটছো, ঠিক আছে, উপরের দিকে ছোড়ার কারণে ওর যেই বলটা মেইনলি কাজ করে, ওর হচ্ছে উপরের দিকে উঠলে কিন্তু এখন আমার কয়টা বল কাজ করে বলো, অভিকর্ষজ বল কাজ করতেছে, উপরের দিকে নিজস্ব একটা বল থাকে, ঠিক আছে? তাহলে আমরা এখন, তোমার হচ্ছে প্রশ্ন যে এইটা হচ্ছে তোমরা যারা আসো, তোমরা হচ্ছে এটা একটু ইয়ে করো, আমি ততক্ষণ একটু হচ্ছে দেখে আসি যে আমাদের হচ্ছে ইয়া ঠিক আছে কিনা। আমি অলরেডি হচ্ছে আমার মোবাইল অলরেডি চার্জ অফ হয়েছে, আমি তোমাদের এখন পর্যন্ত আমার লাইন ঠিক আছে কিনা, লাইনটা দেখে আমি জাস্ট হচ্ছে আসতেছি। লাইনটা দেখে আমি হচ্ছে তোমাদের জাস্ট এটা আসতেছি। সেটা হচ্ছে খুব ফাস্ট কেসে আমরা, কারণ আমিও চাইছি আজকে যেন হচ্ছে ঈদের রাত, তো যেন তোমরা হচ্ছে ফাস্ট শেষ করতে পারো, যত ফাস্ট শেষ করতে পারবে তোমাদের জন্যই হচ্ছে তত বেশি বেটার হবে। জাস্ট কুইকলি জাস্ট তোমাদের দেখাই দিচ্ছি, তোমরা এটা পারো, এই জন্য হচ্ছে আমি খুব বেশি ডিটেলসে যে কিভাবে কি হবে ওগুলো হচ্ছে আজকে দেখাই, জাস্ট সলভটা দেখাচ্ছি আর কিছু। আচ্ছা,
ঠিক আছে, আমরা বলছি কি যে এখানে হচ্ছে যখন কাজ করতেছো তুমি হচ্ছে কি করতেছো, ওর নিচের দিকে হচ্ছে কি, ওর নিচের দিকে হচ্ছে একটা অভিকর্ষ বল কাজ করতেছে, তাই না? এবং উপরের দিকে যেটা যাচ্ছে ওইটা হচ্ছে কি, ওইটা হচ্ছে তার নর্মাল বেগ, কিন্তু এখানে কোনো বল নেই। ওকে, তাহলে আমি বলতে পারি কি একটা দিকে কাজ করতেছে, এটা হচ্ছে অভিকর্ষ বল। ওকে, একটা ভাঙা টেবিলে পদার্থবিজ্ঞান বইয়ের নিশ্চল কোণ 85 ডিগ্রি, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক আমরা কি জানি যে tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, তাহলে tan 85 ডিগ্রি হবে এর মান, নিউ এর মান। এবং একটা জিনিস তুমি দেখো এখানে কি কি আসছে, tan 85 ডিগ্রি। ওকে, 85 ডিগ্রি মান আসছে 11.43। ওকে, 11.43। ইউজুয়ালি কিন্তু স্থিতি ঘর্ষণ এত বেশি হয় না, ঠিক আছে, মান দেয় না, স্থিতি ঘর্ষণ কিন্তু একে কমই হয়। ওকে, ঘর্ষণ বলো বস্তুর বেগের মধ্যবর্তী কোণ, তাহলে বস্তুর বেগ এদিকে হলে ঘর্ষণ হচ্ছে এদিকে, তাহলে কত কোণ হয়, পাই বা হচ্ছে 180 ডিগ্রি। ওকে, তাহলে এই 120টার মধ্যে আমাদের শেষ। তোমাদের এখানে কৌণিক ভরবেগ মাঝে মধ্যে আসে টুকটাক, এখানে জাস্ট একটা সূত্র ইউজ করলেই হয়, সেটা হচ্ছে কোনটা, I1 ওমেগা 1 I2 ওমেগা 2। এই সূত্রটা হচ্ছে এখানে মেইনলি আমরা ইউজ করি। ওরকম ম্যাথ হচ্ছে রিসেন্ট ইয়ারে খুব কম আসছে, একটা দুটো নরমালি আসছে, এই জন্য হচ্ছে ইনক্লুড করিনি। নরমালি হচ্ছে যেগুলো থাকে দুই একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে এখানে আমি ইউজ করছি। ওকে, সো এই এই হচ্ছে আজকে আমাদের ক্লাসের পার্ট। খুবই ফাস্ট আনছি আজকে, আমি এটাও জানি আজকে আমি খুবই ফাস্ট আনছি, কারণ হচ্ছে তোমাদের আজকে হচ্ছে ঈদের দিন, তোমাদের হচ্ছে আমি একটু কুইকলি ছাড়তে চাইছি। বাট মোটামুটি হচ্ছে সবগুলো যে সলভ আছে আমরা দেখো অলমোস্ট হচ্ছে কিন্তু অনেকগুলা করে ফেলছি। এই দেখো অলমোস্ট আমরা দেখো কতগুলা করছি, আমরা প্রায় 120টার মতো কোয়েশ্চেন এখানেই সলভ করে ফেলছি এবং খুব কুইকলিও সলভ করছি। ওকে, তো থাকো সবাই, ঈদ ভালো মতো করো, যারা হচ্ছে ক্লাস করছো তোমাদের হচ্ছে অভিবাদন, কারণ তোমরা হচ্ছে ঈদের দিন হচ্ছে ক্লাস করতেছো, খুবই হচ্ছে বড় একটা ব্যাপার ঈদের দিন ক্লাস করা। সো এই হচ্ছে আজকে আমাদের ক্লাসের পার্ট ছিল, আমরা অলরেডি হচ্ছে শেষ করলাম, এখন হচ্ছে অন্য 1.5 ঘন্টার মতো হয়েছে দেবো। ভালো থাকো সবাই, ঈদ মুবারক। বাসায় হচ্ছে দাওয়াত দিবা পরের বছর, যখন তুমি এইচএসসি দিয়ে ভালো জায়গায় চান্স পাবা, তখন হচ্ছে ভাইয়াকে একটা দাওয়াত দিই। ওকে, ঠিক আছে তাহলে সবাইকে হচ্ছে আল্লাহ হাফেজ, ভালো থাকো, দেখা হবে ইনশাআল্লাহ 18 তারিখ ক্লাসে। ততদিন পর্যন্ত আবারও ঈদ মুবারক। ওকে, আল্লাহ হাফেজ।